বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, দেখেন, আজকে হচ্ছে 8 জুন 2025। আহ, এবং আজকে হচ্ছে আমাদের লিখিত ব্যাচ 2025-এর 29তম ক্লাস এবং দণ্ডবিধির 4র্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। আহ, আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম, যে অ্যাবেটমেন্টের যে বিষয়টা প্ররোচনা, এটা আমরা আলোচনা করেছিলাম 107 থেকে 120 পর্যন্ত। এবং ওখানে কিছু সমস্যামূলক প্রশ্ন ছিল। এই সমস্যামূলক প্রশ্নগুলো এখন আমরা একটু দেখবো। দেখেন, প্রথমে আহ 1 নম্বরে যেটা ছিল আর কি, নাম্বার নাই, এমনিতে বলি এ বি কে সি এর ঘর পুড়িয়ে দেওয়ার জন্য প্ররোচনা দেয়। এ বি রে প্ররোচনা দিচ্ছে যে তুমি সি এর ঘর পুড়িয়ে দাও। বি সি এর ঘর বি সি এর বাড়ি পুড়িয়ে দেয় এবং সি এর মালামাল চুরি করে। মানে সে বলছিল, তারে বলছিল শুধু বাড়ি পুড়িয়ে দেওয়ার জন্য, বাট সে বাড়ি তো পুরাইছে, সাথে চুরিও করছে। এক্ষেত্রে বি কর্তৃক সি এর বাড়ি মালামাল চুরির জন্য একে অ্যাবেটর হিসেবে কি দায়ী করা যায় কিনা? এরে অবশ্যই ওই শুধুমাত্র ঘর পোড়ানোর জন্যই দায়ী করা যাবে, চুরির জন্য কিন্তু দায়ী করা যাবে না। এটা লব কত ধারায় পড়ে বলেন? 111। 111। সো আপনি আলোচনা করে দিবেন যে যে 111 ধারা অনুসারে যদি যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হয়, যদি সেটা ভিন্ন আরেকটা অপরাধ হয়, তাহলে ওই আরেকটা অপরাধকে দেখতে হবে যে ওটা প্ররোচনার সম্ভাব্য ফল কিনা। যদি প্ররোচনার সম্ভাব্য ফল হয়, তাহলে ভিন্ন কাজের জন্য প্ররোচনাকারী দায়ী হবে। আর যদি সম্ভাব্য ফল না হয়, তাহলে প্ররোচনাকারী দায়ী হবে না। এইটুক বলার পরে বলবেন যে আলোচ্য ঘটনায় দেখা যাচ্ছে যে যে অমুক অমুকরে ঘর পোড়ানোর জন্য বলছে, চুরি করার জন্য বলে নাই। কিন্তু সে ঘর পোড়ানোর সাথে সাথে চুরিও করেছে। কিন্তু ঘর পোড়ানো একটা আলাদা অপরাধ, আর চুরি আর একটা, এটার একটার সাথে আর একটার উপাদানগত কোনো মিল নেই। সো এটা তার প্ররোচনার সম্ভাব্য ফল নাই। তাই 111 ধারার বিধানাবলী অনুসারে উক্ত ব্যক্তি শুধুমাত্র ঘর পোড়ানোর প্ররোচনাকারী হিসেবেই দায়ী হবে, চুরি প্ররোচনাকারী হিসেবে দায়ী হবে না। এই তো এইভাবে লিখে দিবেন। আচ্ছা, এরপরে 11 বিজেস পরীক্ষায় অর্থাৎ 2017 সালে একটা পরীক্ষা এসেছিল। প্রশ্ন মানে পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল, করিম গণেশকে হত্যা করতে কবিরকে প্ররোচিত করে, কিন্তু কবির তা করতে রাজি হয় না। কবির বলছে যে না, আমি হত্যা করতে পারবো না। করিম কোনো অপরাধ করেছে কি? করে থাকলে তা পেনাল কোড 1860-এর কোন ধারার অধীন অপরাধ করেছে আলোচনা করুন। এখন আপনারা যদি ওই 107 109 থেকে 120 এই ধারা, এই শাস্তির ধারাগুলো একেবারেই মনে থাকে, তাহলে কিন্তু যে কোনো প্ররোচনা রিলেটেড যে কোনো সমস্যামূলক প্রশ্ন সাথে সাথে আপনার বোঝা যাবে যেটা আসলে কোন ধারায় পড়ে। তাহলে এই জায়গায় করিম গণেশকে প্ররোচিত করছে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। হত্যা করা একটা কি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের প্রচনা করছেন, বাট এটা সংগঠিত হয়নি। তাহলে আমরা খুঁজবো যে 109 থেকে 120 পর্যন্ত কোন জায়গায় বিধানটা আছে। 115 তো আছে যে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের প্ররোচনা দিলে যদি মৃত্যুদণ্ডটা মানে সরি ওই অপরাধটা না ঘটে, তাহলে সাজা হবে 7 বছর। আর যদি আঘাত হয় তাহলে সাজা কত? মেইনলি 115 ধারা আলোচনা করবেন। এরপরে এর সাথে আনুষঙ্গিক প্ররোচনা কি, হাবি জাবি মন মতো যা চাই এগুলা লিখতে পারবেন, বাট মেইনলি উত্তর হচ্ছে কত? 115। তো আপনারা, আমি আর যেহেতু এখানে একেবারেই নতুন কেউ নেই, এই কারণে আর এই সমস্যামূলক প্রশ্ন কিভাবে লিখতে হয় এগুলার ব্যাখ্যায় আর গেলাম না। ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা, সিদ্ধান্ত। অনেকে প্রশ্ন করেন স্যার এইভাবে না লিখলে হয় না। হবে না কেন? আমি তো বলি নাই যে হবে না, অবশ্যই হবে, বাট ওইগুলা লিখলে ভালো দেখা যায়, এই আর কি। আচ্ছা, এর পরের যে প্রশ্নটা দেখেন, এটা বহুবার এসেছে। অ্যাডভোকেটশিপ পরীক্ষায় 6-এ এসেছে, 8-এ এসেছে, অষ্টম বিজিএস এসেছে, 2011-তে আসছে, 2017-তে আসছে। বেশ গুরুত্বপূর্ণ। দেখেন তো, আরিফ বদরুল, না আরিফ বিথিকা এবং চন্দন একত্রে জামানকে বিষ প্রয়োগে হত্যার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। মানে তাহলে ষড়যন্ত্র করছে কয়জন? আরিফ, বিথিকার, চন্দন। ওই ষড়যন্ত্র অনুযায়ী আরিফ বিষ সংগ্রহের জন্য বিথিকাকে প্রয়োজনীয় অর্থ দেয়। আরিফ বলছে যে যে বিথিকা, কোটালি পাড়া ভালো বিষ পাওয়া যায়, তোমার টাকা দিচ্ছি, তুমি কোটালি পাড়াতে বিষ নিয়ে এসো। বিথিকা বিষ সংগ্রহ করে চন্দনকে দেয় দেয় তারপর আরিফ এবং বিথিকার অনুপস্থিতিতে চন্দন জামানকে বিষ খেয়ে মৃত্যু ঘটায়। তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে
যে আরিফ আর বিথিকা সরাসরি ওই জায়গায় তারে বিষ খাওয়ায় নাই, সরাসরি বিষ খাওয়াইছে কে? চন্দন। আচ্ছা, ঘটনার পরিপ্রেক্ষিতে জামানের মৃত্যুর জন্য উক্ত তিনজন আসামির দায় দায়িত্ব আলোচনা করুন। এখানে আইনগত পর্যালোচনা অনেক ছোট আকারে, আপনি আর একটু বিস্তারিত লিখবেন। আগে প্ররোচনা কাকে বলে, প্ররোচনার সংজ্ঞা দিবেন। প্ররোচনা তিনটি উপায় হয়: প্ররোচিত করে, ষড়যন্ত্রে অংশগ্রহণ করে, আর একটা হলো কোনো কাজ করে বা করা থেকে বিরত থেকে। দুই চার কথা লেখার পরে তারপরে বলবেন যে এই জায়গায় আরিফ এবং বিথিকা এই দুইজন সহায়তাকারী হিসেবে দোষী সাব্যস্ত হবে, আর চন্দন দোষী সাব্যস্ত হবে অপরাধী হিসেবে। যেহেতু চন্দন সরাসরি বৃষ্টি খাইয়েছে, তাই চন্দন হচ্ছে, তো চন্দনের বিরুদ্ধে এই জায়গায় চার্জ গঠন হবে 302 ধারায়। আর আরিফ টাকা দিছে বিথিকারে, আরিফ সহায়তা করছে, আরিফের বিরুদ্ধে 302 এর সাথে 109, 302 এর সাথে 109। আবার বিথিকা বিষ কিনে চন্দনকে দিছে, তা বিথিকাও সহায়তা করছে, বিশেখার ক্ষেত্রেও 302 এর সাথে 109। এখন 109টা কেন হলো? কারণ এই জায়গা প্ররোচনা ছিল এবং প্ররোচনা অনুসারে অপরাধটাও সংঘটিত হয়েছে। তো এখানে আপনি মোটামুটি প্ররোচনা লিখতে পারেন, প্রযোজক কাকে বলে লিখতে পারেন, তারপরে 109 লিখতে পারেন। মোটামুটি যা যা মন চাই এভাবে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? এই জায়গায় আইনগত পর্যালোচনা খুব সংক্ষেপে লেখা আছে, এর চেয়ে আরো বিস্তারিত ভাবে লেখার সুযোগ আছে। এটা প্রশ্নের নাম্বার অনুযায়ী সেই অনুপাতে লিখে দিবেন। আচ্ছা, বলেন। ধন্যবাদ। বলছে যে 37 ধারা আলোচনা করা যায় কিনা, যায়, কিন্তু ওই প্রশ্নটা তিনজন আসামি তাই দায়িত্ব আলোচনা করুন। 37 ধারা আলোচনা করতে হলে তাহলে তিনজনের বিরুদ্ধে চার্জ গঠন হবে 37/302, 37/302। 37 ধারা আলোচনা করতে পারেন। আর এটা এই মেইনলি উদাহরণ, সরাসরি উদাহরণ হলো আপনার এই অ্যাবেটমেন্টের। বুঝতে পারছেন? সরাসরি উদাহরণ হচ্ছে অ্যাবেটমেন্টের। তো আপনি একেবারেই যদি এই ধারা সম্পর্কে ধারণা না থাকে, তাহলে 37 ধারা লিখলেও উত্তর একেবারে ভুল হবে না। এটাই। আচ্ছা, তারপরেরটা দেখি আমরা, যে গণেশের বাড়িতে আগুন লাগানোর জন্য কবির পাগল প্রকৃতির ব্যক্তি করিমকে বলে এবং সে মোতাবেক করিম বাড়িটিতে আগুন লাগায়। গণেশের বাড়িতে আগুন লাগানোর জন্য কবির, মানে কবির পাগল প্রকৃতির ব্যক্তি করিম রে বলে যে তুমি যে আগুনটা লাগাও। তো করিম একজন হচ্ছে কি, পাগল। এক্ষেত্রে করিম ও কবিরে কি শাস্তি হইতে পারে? শান্তি লেখা আছে, কি শাস্তি হইতে পারে? তো এই জায়গাতে পাগল তার কিন্তু কোনো শাস্তি হয় নাই, কিন্তু যে প্ররোচনা দিচ্ছে তার কিন্তু শাস্তি হয়েছে। আমাদের প্ররোচনার 108 ধারায় কয়েকটা ব্যাখ্যা আছে, ওই ব্যাখ্যায় বলছে যে যারে প্ররোচনা দেওয়া হলো তার অপরাধ করার মানে ক্ষমতা থাক বা মানে আইনগতভাবে সে অক্ষম হইতে পারে অপরাধ করতে। মানে সে যদি শিশু হয়, উন্মাদ হয়, তাহলে সে যতই অপরাধ করুক না কেন তার কিন্তু এটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন তার তো হচ্ছে না, কিন্তু এই যে যে পাগল ব্যক্তিরে দিলেও এটা যে অপরাধ হিসেবে কি হবে বলেন, গণ্য হবে। বুঝতে পারছেন? তো এক্ষেত্রে ওই যে যে ঘরে আগুন লাগাইতে বলছে, যে আগুন লাগাইলো তার কিন্তু কোনো অপরাধ হয় নাই, বাট যে আগুন লাগানোতে এই যে যে প্ররোচনা করলো তার বিরুদ্ধে চার্জ গঠন হবে 436-এর সাথে 109। একবার রিডিং করলেই বুঝে যাবেন। কারণ ঘরে আগুন লাগানো হলো কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ, 436। আর আগুন লাগানোর প্ররোচনা আলাদা কোনো শাস্তির বিধান আমাদের দণ্ডবিধিতে নাই, এই কারণে 436-এর সাথে আসবে কত, 109। আর পাগল ব্যক্তির কথাও একটা আলোচনা করে দিবেন, সে অব্যাহতি পাবে কত ধারায়, 84 ধারায়। বুঝছেন? আচ্ছা। আচ্ছা, এখন আমরা চলে আসি পরের প্রশ্নটাই। এক্স ওয়াই কে মিথ্যা সাক্ষ্য দানের জন্য প্ররোচিত করে। এক্স ওয়াই কে বলছে যে ভাই তুমি মিথ্যা সাক্ষ্য দাও। উক্ত প্ররোচনার ফলে ওয়াই অপরাধটি সংগঠন করে এবং ওয়াই মিথ্যা সাক্ষ্য দিয়েছে। এক্স কোন অপরাধের জন্য দোষী হবে, কোন অপরাধের জন্য দোষী হবে? আপনি মোটামুটি এই যে প্ররোচনা করছে, মিথ্যা সাক্ষ্য দিছে, সো মিথ্যা সাক্ষ্য দান 193 ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আর প্ররোচনাকারী 193 সাথে আসবে কত, 109। এইগুলা প্ররোচনা কি, মিথ্যা সাক্ষ্য কি, মোটামুটি যা যা জানেন এই আঙ্গিকে আলোচনা করে দিবেন, এই আর কি। তারপরের প্রশ্নটা আসি, দেখেন যে শুনেন আপনাদের এই যে যে সমস্যামূলক প্রশ্ন এগুলা, এগুলা কিন্তু কমন আসবে না। আর কমন আসলে হলো আপনার কপাল, কমন না আসলে তোমার দরকার নাই। আমি হলো টোটালি এই প্ররোচনা কি এই জিনিসটা আমি শিখে যাচ্ছি, এটা আপনি আপনার মতো করে ওই জায়গায় সলভ করবেন। আপনি সব জিনিস জানেন, আপনার সব উপাদান আছে, আপনার কাছে জেনারেল এক্সেপশন আছে, আপনার কাছে প্ররোচনা আছে, আজকে ইন্ডিয়ান হত্যা কোন জানবো, আত্মহত্যার বিষয়গুলো জানবো, এগুলা জানবো,
যে সমস্যামূলক প্রশ্ন আসবে সেই আঙ্গিকে আমি ওটার উত্তর করবো আর কি। তারপরে দেখেন, ক একজন পুলিশ অফিসার, ক দস্যুতা সংগঠনের পরিকল্পনা জেনেও অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় ক এই তথ্য গোপন করে। সরকারি কর্মকর্তা অপরাধের ষড়যন্ত্র গোপন করছে এবং তা প্রতিরোধ করে না। এখানে ক কোনো অপরাধ করেছে কিনা? 119 ধারা মনে আছে? 119-এ বলছিল যে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে সাজা হলো অর্ধেক, সংগঠিত না হলে 4/1 আর মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য হইলে 10 বছর। তাহলে এই জায়গায় দস্যুতা যদি সংগঠিত হয়, দস্যুতার শাস্তি 10 বছর, তাহলে পুলিশের সাজা হবে কত? 5 বছর। আর দস্যুতা সংগঠিত না হইলে পুলিশের সাজা হবে কত? 4/1। 10 বছরের 4/1। এখন যে যেভাবে জানেন, যদি কারো দস্যুতার সাজা কি আমার জানা নাই, বা 119 মনে আছে কিন্তু 119-এর সাজা কি তা আমার জানা নাই, তাহলে পাশ কাটায় সেইভাবে লিখে দিতে হবে যে এই জায়গায় এই বলা আছে যে যেহেতু সরকারি কর্মকর্তা ষড়যন্ত্র গোপন করছে, তাই সরকারি কর্মকর্তা এই জায়গায় দায়ী হবে কত দ্বারাই? 119 দ্বারাই। শেষ। তাহলে আমার শাস্তিরও জায়গা যা টোটালি দরকার নাই। বুঝছেন? And আপনি কতটুকু জানেন এটা হলো আপনার আঙ্গিকে লিখতে হবে। তবে ভুল লেখার চেয়ে, মানে আমি একটা শাস্তি ভুল লেখলাম, ভুল লেখার চেয়ে না লেখা ভালো আর। তো এই পর্যন্ত যা পড়লাম, অনলাইন অফলাইন ভাই বোনেরা আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কেউ যেহেতু প্রশ্ন করতেছেন না, তাহলে ধরে নিলাম আপনাদের কোনো প্রশ্ন নাই। আমরা চলে আসে নিন্দনীয় নরহত্যা এবং খুন। নিন্দনীয় নরহত্যা এবং খুন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় ঘুরে ফিরে বিভিন্ন বিধান নিয়ে প্রশ্ন আসে। কখনো কখনো রচনামূলক আকারে আসে, কখনো কখনো সমস্যামূলক আকারে আসে, কখনো কখনো অন্যান্য ক্ষেত্রেও ওই নিন্দনীয় নরহত্যা বা খুনের মামলায় জামিনের মুসাবিদা করুন করুন তাহলে তো সেটা ফৌজদারিতে। জামিনের মুসাবিদা মানেই সেটা কিসের অধীন? ফৌজদারির অধীন। তো জামিনের মুসাবিদা কিভাবে কেমনে করতে হয় বিস্তারিত সেদিন আলোচনা আমরা করেছি। আজকে আমরা দেখেন আমাদের দণ্ডবিধির সাজেশনের যে 5 নাম্বার প্রশ্নটা, এখানে যদি একটু লক্ষ্য করেন যে অপরাধমূলক নরহত্যা, কালপেবল হোমিসাইড এবং খুন বা মার্ডার কাকে বলে। দেখেন এখানে দুইটা জিনিস জানতে চেয়েছে যে অপরাধমূলক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা কাকে বলে আর খুন কাকে বলে। হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা এবং হত্যার পর্যায়ভুক্ত নয় এই নরহত্যার মধ্যে পার্থক্য। মানে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা এটার নাম হলো আপনার খুন, আর হত্যার পর্যায়ভুক্ত নয় এটা হলো নিন্দনীয় নরহত্যা। এই দুইটার ভিতর পার্থক্য। এছাড়া খতে আছে যে কখন নিন্দনীয় নরহত্যা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হয় এবং কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না। তো এগুলা এই ধরনের প্রশ্ন বা এখানে যত যা আছে সবগুলোর উত্তর আমরা এখন আলোচনা করব। আবার কখনো কখনো এভাবেও আসে যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়, আলোচনা করুন। এই আর কি। তো আমরা নিন্দনীয় নরহত্যা এবং খুন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রিলিমিনারিতে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো প্রিলিমিনারিতে যাই পড়ি না কেন, এখন আমরা এটা আবার নতুন করে আলোচনা করতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আগে আমার কথাগুলো শুনেন, তারপরে আমরা শীটের সাথে মিলাবো। বুঝতে পারছেন? আগে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো শুনেন। কথাগুলো হলো যে প্রথমে আমাদের জানা দরকার যে নিন্দনীয় নরহত্যা এবং খুন কি। এটা জানার আগে আগে আমাদের যেটা জানা দরকার সেটা হলো যে নরহত্যা জিনিসটা আসলে কি। নরহত্যা নরহত্যা হলো যে একজন ব্যক্তি যখন আর একজন ব্যক্তিকে হত্যা করে সেটাকেই বলে আপনার নরহত্যা, হোমিসাইড। তো আমাদের পৃথিবীতে যত মানুষ মারা যায় সবাই কিন্তু হত্যা হয় না। সবাই মানে মানুষ তো সাধারণত মানুষের মারা যাওয়ার একটা প্রধান যে পন্থা পদ্ধতি সেটা হলো স্বাভাবিক পদ্ধতি। স্বাভাবিক পদ্ধতি মানে রোগ ব্যাধিতে, তারপরে ওই যে আপনার এমনিতে বয়স বয়স হয়ে গেছে এই কারণে এটাই হলো আপনার মারা গেছে। এটা কিন্তু নরহত্যা না। নরহত্যা যেটা সেটা হলো একজন ব্যক্তি আর একজন ব্যক্তির ওই যে রাগ হয়ে মেরে ফেলছে, পূর্ব পরিকল্পনা অনুসারে মেরে ফেলছে, জল্লাদ ফাঁসি কার্যকর করছে, এইগুলাই হলো মোটামুটি কি বলেন নরহত্যা। তাহলে আমরা বলতে পারি যে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে হত্যা করে সেটাকেই কি বলে নরহত্যা বা
হোমিসাইড। আচ্ছা, এখন এই নরহত্যা, এই বিষয়টা হলো দুই প্রকার। নরহত্যা হলো দুই প্রকার, একটা হলো আইনগত নরহত্যা, আর একটা হলো বেআইনি বা নিন্দনীয় নরহত্যা। কি কি বলে? আইনগত নরহত্যা, বেআইনি বা নিন্দনীয় নরহত্যা। আগে আমরা চলে আসি যে লফুল হোমিসাইড বা আইনগত নরহত্যা বিষয়টা আসলে কি। আইনগত নরহত্যা মানে হলো যে নরহত্যাটা করলে কোনো শাস্তি পেতে হয় না, অর্থাৎ যে নরহত্যাটা আইনের সমর্থন দিয়েছে সেটাকে বলে আইনগত নরহত্যা। তো আইনগত নরহত্যা কেমনে? আমরা বেশ কতগুলো জানি। জল্লাদ ফাঁসি কার্যকর করতে, এটা জল্লাদের কিছু হবে? হবে না, এটা আইনগত নরহত্যা। তারপরে আমারে একজন হত্যা করতে আসছিল, তারে আমি হত্যা করছি, আমার কোনো শাস্তি হবে? হবে না। এইগুলাই হচ্ছে কি বলেন? আইনগত নরহত্যা। অর্থাৎ যে নরহত্যা করলে আমার কোনো শাস্তির বিধান নেই সেটাকেই বলে আইনগত নরহত্যা। বুঝতেন? আচ্ছা, এখন তাহলে আমরা জানবো যে নিন্দনীয় নরহত্যা আসলে কি। আইনগত নরহত্যা ব্যতীত যত যা আছে সবই হলো কি নিন্দনীয় নরহত্যা। অর্থাৎ ব্যতিক্রম ভাবে বললে, মানে আরেক ভাবে বললে, যে যে নরহত্যার জন্য শাস্তি অবশ্যই পেতে হবে সেটাকেই বলে নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা। একজন আরেকজনের রাগের বশবর্তী হয়ে মেরে ফেলছে, এটাও নিন্দনীয় নরহত্যা। বা একজন আরেকজনের দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে হত্যা করছে, এটাও নিন্দনীয় নরহত্যা। তো এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনারা এই মুহূর্তে মাথায় রাখবেন, যে যা জানেন সব ভুলে যান। খুন কি এই জিনিস আমরা এখনো জানি না, খুন কি এই জিনিস আমরা এখনো জানি না, আমরা ধাপে ধাপে জানবো। তাহলে আমরা এখন পর্যন্ত যা জানলাম, যে প্রথমত একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করলে সেটা কি বলে? নরহত্যা। আর এই নরহত্যাটা যদি আপনার দুই প্রকার, একটা হলো আইনগত আর একটা হচ্ছে কি বেআইনি। আইনগত নরহত্যা হলো যে নরহত্যা করলে শাস্তির কোনো বিধান নেই। আর বেআইনি নরহত্যা কি? যে নরহত্যা করলে শাস্তির বিধান আছে সেটাকেই বলে বেআইনি নরহত্যা। এতটুকু তো বুঝতেন সবাই নাকি? আচ্ছা, এখন আমাদের দণ্ডবিধির 299 ধারায় কালপাবল হোমিসাইড বা বেআইনি নরহত্যা বা নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে। কত ধারায়? 299 ধারায়। 299 ধারা সারমর্ম হলো যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করলে সেটাই নিন্দনীয় নরহত্যা। এই হত্যাটা পরিকল্পনা অনুযায়ী হতে পারে, পরিকল্পনা ছাড়া হতে পারে। এই হত্যাটা কোনো গুরুতর আঘাতের মাধ্যমে হইতে পারে, কোনো হালকা আঘাতের মাধ্যমেও হইতে পারে। এই হত্যাটা অন্য কোনো পন্থায়ও হতে পারে। মোটটা কথা হলো, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির বেআইনি ভাবে হত্যা করলেই সেটাকে বলে নিন্দনীয় নরহত্যা বা কালপাবল হোমিসাইড। এই সংজ্ঞাটা প্রদান করেছে দণ্ডবিধির কত ধারায়? 299 ধারায়। বুঝছেন? তো এখন 299 ধারা আমরা যখন প্রিলিমিনারি পড়ছিলাম, প্রিলিমিনারিতে আমি আপনাদের বলছিলাম যে 299 ধারায় 3টি উপায় নিন্দনীয় নরহত্যা করা যায়। কয়টি উপায়? 3টি উপায়। 3টি উপায় হলো কি? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে পরিকল্পনা অনুসারে বা অভিপ্রায় অনুসারে হত্যা করছে। এক, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে এমন আঘাত করছে যার একমাত্র ফলাফল কি? মৃত্যু। বা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যে কোনো উপায়ে বা কোনো পদার্থ বা কোনো বস্তু যার মাধ্যমে হত্যা করুক না কেন সেটাও কি নিন্দনীয় নরহত্যা। তো এই 3টি উপায় নিন্দনীয় নরহত্যা হতে পারে। তাহলে এখন আমরা জানবো আসলে খুন কি। নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিছে 292 ধারায়, খুনের সংজ্ঞা দিছে 300 ধারায়। এখন আমরা 300 ধারাকে দুই ভাগে ভাগ করব। কেউ এই আমি কথাগুলো বলার সময় কেউ বই পড়লে আপনি কথাগুলো আপনার মাথায় ঢুকবে না। 300 ধারাকে দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগে বলা আছে নিন্দনীয় নরহত্যা কখন খুন হবে? when culpable homicide is murder আর when culpable homicide amounting to murder, একই কথা। কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে, এটা 300 ধারার প্রথম অংশের 4টা অনুচ্ছেদ। কয়টা? 4টা অনুচ্ছেদ আছে। আর when culpable homicide is not murder বা when culpable homicide not amounting to murder, মানে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে না, এটা আছে 300 ধারার দ্বিতীয় অংশ। আর 300 ধারার দ্বিতীয় অংশকে বলে ব্যতিক্রম অংশ। 300 ধারার দ্বিতীয় অংশটা কি বলে? ব্যতিক্রম অংশ বলে। 300 ধারার দ্বিতীয় অংশে ব্যতিক্রম আছে মোট 5টা, যেখানে বলা হয়েছে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে না। তাহলে যদি আমাদের মোটামুটি এইভাবে বলে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, তার মানে 300 ধারা, তার মানে 300 ধারার প্রথম অংশ। কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না, এটা হলো 300 ধারার দ্বিতীয় অংশ বা ব্যতিক্রম অংশ।
বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আমরা মোটামুটি নিন্দনীয় নরহত্যা কি বাঁধন জানছেন না? জানছি। এখন আমরা পড়ব 300 ধারার প্রথম অংশ। ওই নিন্দনীয় নরহত্যার ঘটনাটার সাথে 300 ধারার প্রথম অংশের আমরা তুলনা করব। যদি ওই ঘটনাটার সাথে 300 ধারার প্রথম অংশ মিলে যায়, তাহলে ওই নিন্দনীয় নরহত্যাটা হয়ে যাবে খুন। আর ওই নিন্দনীয় নরহত্যাটার ঘটনার সাথে যদি 300 ধারার প্রথম অংশে না মিলে, তাহলে সেটা খুন হবে না। তাহলে আমরা প্রথমে চলে আসি, দেখেন 300 ধারার প্রথম অংশের বলছে কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে। এই জায়গার প্রথম যে উপাদান, 4টা অনুচ্ছেদ আছে, 4টা অনুচ্ছেদের প্রথম যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটা হলো, আমরা সব বই অনুযায়ী পড়বো, আগে কথা শুনে। প্রথম অনুচ্ছেদ হলো অভিপ্রায়। অভিপ্রায়, অভিপ্রায় বা কি বলেন, ইন্টেনশন। অভিপ্রায় জ্ঞান বলছি না, সব ভুলে গেছেন। প্রথমটা হচ্ছে কি? অভিপ্রায়। অভিপ্রায় মানে হলো ইন্টেনশন। একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা অনুসারে হত্যা করে, তাহলে প্রথমত আমরা জানি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির হত্যা করলে সেটা হলো নিন্দনীয় নরহত্যা। আর এই নিন্দনীয় নরহত্যাটা যখন সে পূর্ব পরিকল্পনা অনুসারে করেছে, তখন এই নিন্দনীয় নরহত্যাটা হয়ে যাবে কি? খুন। বুঝেন কিনা? ধরেন দীর্ঘদিন ধরে ডিপজল পরিকল্পনা করছে সে মিশা সওদাগরকে হত্যা করবে। তো একদিন রাস্তায় পেয়ে গেছে, সাথে সাথে পিস্তল দিয়ে গুলি করে দিছে। তো প্রথমত এটা একটা কি? নিন্দনীয় নরহত্যা। আর দ্বিতীয়ত এই নিন্দনীয় নরহত্যাটা খুন বলে গণ্য হবে। কেন হবে? কারণ এটা সে পূর্ব পরিকল্পনা অনুসারে এই নিন্দনীয় নরহত্যাটা করেছে। তাহলে আমরা এটা বলতে পারি যে প্রথমে থাকে কি? নিন্দনীয় নরহত্যা, তারপরে যদি অভিপ্রায় থাকে, ওই নিন্দনীয় নরহত্যাটা হয়ে যাবে কি? খুন। বুঝছেন? আচ্ছা, এরপরে দ্বিতীয় যে উপাদান, দ্বিতীয় উপাদান হচ্ছে আপনার জ্ঞান বা নলেজ। জ্ঞান বা নলেজ, জ্ঞান বা নলেজ কাকে বলে? যে আপনি একজন ব্যক্তিকে এমন আঘাত করছেন জ্ঞান সহকারে, আপনার জ্ঞান আছে যে এই আঘাতটা করলে তার মৃত্যু হতে পারে, এই জ্ঞান নিয়ে যদি আপনি আঘাত করেন, তাহলে ওই প্রথমত এটা হলো নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা হলো কি? খুন। কিভাবে? যে বাঁধন জানে যে ডিপজল এমন একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে, যে ডিপজলে যদি হালকা থাপ্পড়ও দেওয়া হয়, ডিপজল মারা যেতে পারে। এবং সাধারণত হালকা থাপ্পড়ে কারো মারা যাওয়ার কথা না, কিন্তু বাঁধন ওই হালকা থাপ্পড় দিছে ডিপজলে, এবং হালকা থাপ্পড়ে ডিপজল মারা গেছে। তাহলে বাঁধন এই জায়গায় প্রথমত করছে হলো নিন্দনীয় নরহত্যা, দ্বিতীয়ত এটা করছে কি? খুন। কেন বলেন তো? সে জেনে শুনে এই কাজটা করেছে, তার জ্ঞান ছিল, তার জ্ঞান ছিল। তাহলে আমাদের প্রথম উপাদান ছিল হলো অভিপ্রায়, দ্বিতীয় উপাদান ছিল কি? জ্ঞান। তাহলে আমরা যে কোনো আশেপাশের যে হত্যাকাণ্ডটা ঘটছে, এই হত্যাকাণ্ডের সাথে মিলানোর চেষ্টা করব যে হত্যাকাণ্ডটা ঘটাইছে তার অভিপ্রায় ছিল কিনা, অথবা তার এই হত্যাকাণ্ডের পিছনে তার জ্ঞান ছিল কিনা। বুঝছেন? থার্ড যে অনুচ্ছেদ, সেটা হলো নেচার অফ ইনজুরি, আঘাতের প্রকৃতি। মানে আপনি এমন কায়দায় আঘাত করছেন যে এই আঘাতের একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু। কেমনে? এই আঘাতের একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু। এই মৃত্যুটা কিভাবে? আপনি এমন আঘাত করছেন, তরবারি একদিক দিয়ে ঢুকাইছেন আর একদিক দিয়ে বের করছেন। তাহলে তরবারি যদি একদিক দিয়ে ঢুকান আর একদিক দিয়ে বের করেন, তাহলে এর একমাত্র ফলাফল কি বলেন? মৃত্যু। তাহলে ধরে নেওয়া হবে এই ক্ষেত্রেও প্রথমে এটা হলো নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে নেচার অফ ইনজুরি দেখে মনে হচ্ছে এটা হয়ে যাবে কি? খুন। বুঝছেন? ফোর্থ যে উপাদানটা, সেটা হলো ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, আসন্ন বিপজ্জনক কার্য। ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট বা আসন্ন বিপজ্জনক কার্য। এখানে আমাদের এই নিন্দনীয় নরহত্যার যে চতুর্থ অনুচ্ছেদ, এখানে অভিপ্রায় থাকার প্রয়োজন নাই। আবারও বলি, অভিপ্রায় থাকার প্রয়োজন নাই। বাট আপনি এমন একটা বিপজ্জনক কাজ করছেন যার একমাত্র ফলাফল হলো মৃত্যু। আপনি জনতার উপরে গুলি বর্ষণ করছেন। জনতার উপরে যদি আপনি গুলি বর্ষণ করেন, একজন না একজন তো মারা যাবেই। যদি আপনি বলেন যে কোনো সুনির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করার অভিপ্রায় আমার ছিল না, দরকার নাই, সুনির্দিষ্ট কাউরে হত্যা করার দরকার নাই, বাট তুমি এমন একটা কাজ করছো যার একমাত্র ফলাফল কি? মৃত্যু। সো আপনি যদি এমন কোনো বিপজ্জনক কাজ করেন যার একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু, সেক্ষেত্রেও সেটা কি হবে? সেই নিন্দনীয় হত্যা কি হবে? খুন বলে গণ্য হবে। আপনি 5 তলা ছাদের উপর থেকে খানলা একাডেমিতে আড্ডা দিচ্ছেন, আড্ডা দিতে দিতে একজনকে কি করে ঠেলা দিয়ে ফেলে দিচ্ছেন, সে মারা গেছে। যদি বলেন যে আমি আর কি করে ফেলাইছিলাম, আসলেই যে কসম কাটে বলতেছেন আসলেই তার হত্যার কোনো অভিপ্রায় আমার ছিল না, দরকার নাই হত্যার অভিপ্রায়, তুমি এমন একটা বিপজ্জনক কাজ করছো যার একমাত্র ফলাফল কি?
মৃত্যু। বুঝছেন? তাহলে আসন্ন বিপজ্জনক কাজের ক্ষেত্রে অভিপ্রায় থাকার প্রয়োজন নাই। আসন্ন বিপজ্জনক কাজ অবশ্যই সেটা কি বলে গণ্য হবে? খুন বলে গণ্য হবে। তো আমি আপনাদের জাস্ট একটা ধারণা দিলাম যে এই নরহত্যা কি, নরহত্যা কখন আইনগত নরহত্যা, নরহত্যা কখন বেআইনি নরহত্যা, এবং বেআইনি নরহত্যা কখন খুন বলে গণ্য হবে। বেআইনি নরহত্যা খুন বলে গণ্য হবে চারটা অনুচ্ছেদের যে কোনো একটা মিলে গেলে। একটা হলো অভিপ্রায়, দুই নাম্বার হলো জ্ঞান, তিন নাম্বার হলো আঘাতের প্রকৃতি, চার নাম্বার হলো কি আসন্ন বিপজ্জনক কাজ। তাহলে আমরা বলতে পারি যে আমাদের চারপাশে যতগুলো একজন আরেকজনের হত্যা করছে সবই নিন্দনীয় হত্যা। সব খুন কিন্তু নাও হতে পারে, কিন্তু সব কি নিন্দনীয় নরহত্যা। আর নিন্দনীয় নরহত্যাটার ঘটনাটা যখন 300 ধারার প্রথম অংশের চারটা অনুচ্ছেদের সাথে মিলে যাবে, তখন এই নিন্দনীয় নরহত্যাটা হয়ে যাবে কি খুন। বুঝছেন? এই সব জিনিস আমরা এখানে খুব বিস্তারিত পড়বো, জাস্ট আমি আপনাদের একটা আগে একটা ধারণা দিচ্ছি, লাইন বাই লাইন পড়বো, আপনার চিন্তার কোনো কারণ নাই। এখন আমরা পড়বো 300 ধারার দ্বিতীয় অংশ। 300 ধারার দ্বিতীয় অংশ, 300 ধারার দ্বিতীয় অংশটা শুনেন যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না। কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না, এটা হলো বলছে যে 300 ধারার দ্বিতীয় অংশে পাঁচটা ব্যতিক্রম আছে। কয়টা? পাঁচটা। এই পাঁচটা ব্যতিক্রমের যে কোনো একটা যদি ওই নিন্দনীয় নরহত্যার ঘটনার সাথে মিলে যায়, তাহলে সেটা খুন হবে না। প্রথমে যে ব্যতিক্রম সেটা হলো গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। আপনি একটা জিনিস খেয়াল করেন যে ওই আপনি একজনকে হত্যা করছেন, এখানে ওই হত্যাটার ক্ষেত্রে 300 ধারার আহ, যদি দ্বিতীয় অংশ বলতেছে যদি ওই কাজটা আপনি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে করেন, তাহলে সেটা খুন বলে গণ্য হবে। খান ল একাডেমিতে বসা নিয়ে ধরেন হেলাল আর রুবেলের মধ্যে তর্কাতর্কি বাজছে, হঠাৎ করে হেলাল একটা আপত্তিকর কথা বলে ফেলছে। এমন সময় রুবেল তো এমনি মাঝে মাঝে হঠাৎ করে রাগ হয়ে যায়, আর মাথা গরম হয়। রুবেল দেখা গেল মাথা গরম হয়ে হেলালে এমন আঘাত করছে, হেলাল এই জায়গা শেষ, মারা গেছে। তাহলে এই জায়গায় এটা খুন হিসেবে গণ্য হবে না। কেন হবে না বলেন? এটা গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে করা হয়েছে। বুঝতে পারছেন? কিন্তু কাজটা যদি পূর্ব পরিকল্পনা অনুসারে করতো তাহলে আবার সেটা কি হইতো? খুন হইতো। তাহলে প্রথম ব্যতিক্রম হলো গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। এরপরে আমরা এই প্রথম ব্যতিক্রমের আবার তিনটা ব্যতিক্রম আছে, সেটা এই মুহূর্তে আলোচনা করতেছি না, সেটা যখন এই বইতে পড়বো তখন আলোচনা করব। আপাতত আমরা দ্বিতীয় ব্যতিক্রমে যাই। দ্বিতীয় ব্যতিক্রমে বললো যে আত্মহত্যার অধিকার প্রয়োগকালে, আত্মহত্যার অধিকার, সরি আত্মরক্ষার, আমি আত্মহত্যা বলে ফেলেছি, আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে সরল বিশ্বাসে যদি আপনি এই অধিকারটারে অতিক্রম করে ফেলেন, সরল বিশ্বাসে, এই সুজন পরে পড়েন, আগে আমার কথা শুনে। কেমনে, বিষয়টা কি? গতদিন আমরা একটা প্রশ্ন পড়ছিলাম যে অমুক অমুকরে আঘাত করতে আসছে চা পাতি দিয়ে, প্রথমে সে একটা গুলি করছে নাকি, প্রথম গুলি করার পর আবার আর একটা গুলি করছে, তাইলে আপনি আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, এর বেশি আঘাত যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি আত্মরক্ষার অধিকারের যে আইনগত সুবিধা এটা কিন্তু আপনি পাবেন। এখন আপনারে যে আঘাত করতে আসছিল আপনি তার চেয়ে বেশি আঘাত করে সরল বিশ্বাসে তার মৃত্যু ঘটাইছেন, তাহলে এই ক্ষেত্রে আপনি খুন করেন নাই, এই ক্ষেত্রে আপনি করেছেন কি নিন্দনীয় নরহত্যা। তাহলে প্রথম হলো গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে করলে সেটা খুন হবে না। আত্মরক্ষার অধিকার প্রয়োগে সরল বিশ্বাসে কাউকে হত্যা করলে খুন হবে না। 3 নাম্বার, সরকারি কর্মকর্তা তার দায়িত্ব পালনে সরল বিশ্বাসে যদি কোনো কাজ করে থাকে সেটাও কি হবে না? খুন হবে না। আমরা জানি যে ফৌজদারি কার্যবিধির সেকশন 46 অনুসারে যে যখন একজন ব্যক্তি কাউকে গ্রেফতার করতে গেছে, এই গ্রেফতারের ক্ষেত্রে এই গ্রেফতারের ক্ষেত্রে যদি আপনার ওই মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হয়, তাহলে তাকে গুলি করে হত্যা করতে পারে। কিন্তু ধরেন পুলিশ একজন চোর রে গ্রেফতার করতে গেছে, সে অভ্যাসগত চোর, এখন চোর রে গ্রেফতার করতে গেছে, পুলিশ গুলি করছে, গুলি করছিল পায়, কিন্তু গুলি ধরেন লেগে গেছে বুকে বা মাথায়। পুলিশ তো দীর্ঘদিন গুলি করে না, আবার ভুড়ি টুরি হয়ে গেছে, আর গুলি কি আর ওই এইম তো আর ঠিক থাকবে না, তাক ঠিক থাকবে না, এখন ধরেন সরল বিশ্বাসে আর এক জায়গা লেগে গেছে। তাহলে পুলিশ এই ক্ষেত্রে অব্যাহতি পাবে, সে যদি প্রমাণ করতে পারে যে আমি সরল বিশ্বাসে করছিলাম, তাহলে সে খুনের সাজা পাচ্ছে না,
বাট নিন্দনীয় নরহত্যার সাজা কিন্তু পাবে। এটা 300 ধারার কত ব্যতিক্রম? তৃতীয়। তাহলে প্রথম ব্যতিক্রম হলো গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। দ্বিতীয় ব্যতিক্রম হলো কি? আত্মরক্ষার অধিকার প্রয়োগে সরল বিশ্বাসে যদি কাউকে হত্যা করে। 3 নম্বর হলো কি? সরকারি কর্মকর্তা, আমি পুলিশের খালি পুলিশের দোষ দিয়েন না, সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে যদি কাউকে হত্যা করে থাকে, অবশ্যই তার দায়িত্ব পালনে, অবশ্যই তার কি দায়িত্ব পালনে। 4 নম্বর, সাডেন ফাইট। সাডেন ফাইট, আকস্মিক কলহ। আকস্মিক কলহ, আকস্মিক কলহ কাকে বলে? হঠাৎ ঝগড়া লেগে গেছে, হঠাৎ। 1 আর 4 হচ্ছে একই রকম, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন এন্ড সাডেন ফাইট, এই দুইটা একই রকম। ওই যে বিথিকার সাথে হঠাৎ ঝগড়া লেগে গেছে আমাদের বদরুজ্জামান সাহেবের, তো এই ক্ষেত্রে যদি কেউ কেউ মারা যায় তাহলে সেটাও কি হবে না? খুন হবে না। এবং 5 নম্বর যে ব্যতিক্রম সেটা হলো সম্মতি সহকারে মৃত্যু। সম্মতি সহকারে মৃত্যু মানে হলো যে বললো যে এই পৃথিবী আর এই পৃথিবীতে আমি আর থাকতে চাই না, তুমি আমার ছাদ থেকে ঠেলা দিয়ে ফেলে দাও বা আমারে গুলি করো। বা আমার অনেক সময় মানুষের এরকম অবস্থা হয় যখন তারা আইসিইউতে থাকে, দেখা গেল যে তার খুবই যন্ত্রণা, বিশেষ করে আগের আপনি যদি ওই যুদ্ধের সময় অবস্থা দেখেন, একজন সৈনিক যখন আঘাতপ্রাপ্ত হয়েছে তখন সে বলে যে আমারে শেষ করে দাও, এই যন্ত্রণা আর আমি সহ্য করতে পারতেছি না। তো এই পরিস্থিতিতে সে সম্মতি দিছে তাকে হত্যার জন্য, এবং তার সম্মতি অনুসারে আপনি যদি তাকে হত্যা করেন তাহলে সেটা খুন হচ্ছে না, সেটা হবে কি? নিন্দনীয় নরহত্যা। এবং এখানে এই পঞ্চম ব্যতিক্রমে একটা কথা বলা আছে, এটা হলো 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যদি সম্মতি দেয়। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনাগুলো করলাম এটার যদি আমরা সামারি করি, সামারি করলে 300 ধারার অংশ হলো দুইটা, প্রথম অংশ দ্বিতীয় অংশ। প্রথম অংশে বলছে যে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে। উপাদান কয়টা? 4টা। প্রথম উপাদান হলো যে অভিপ্রায়, দ্বিতীয় উপাদান হলো জ্ঞান, তৃতীয় উপাদান হলো আঘাতের প্রকৃতি, চতুর্থ উপাদান হলো আপনার আসন্ন বিপজ্জনক কার্য। যে কোনো নিন্দনীয় নরহত্যার সাথে এই 4টা উপাদানের যে কোনো একটা মিলে গেলে সেই নিন্দনীয় নরহত্যাটা কি হবে? বুঝছেন? আর যে কোনো নিন্দনীয় নরহত্যার সাথে 5টা ব্যতিক্রম আছে, 5টা ব্যতিক্রমের কোনোটা যদি না মিলে, মানে 5টা ব্যতিক্রমের কোনোটা যদি মিলে যায়, মিলে যায়, তাহলে সেটা খুন হবে না। কি কি? গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, আত্মরক্ষার অধিকার প্রয়োগে সরল বিশ্বাসে মৃত্যু, সরকারি কর্মকর্তা কর্তৃক তার দায়িত্ব পালনকারী সরল বিশ্বাসে মৃত্যু, আকস্মিক যুদ্ধ, এবং পঞ্চম হচ্ছে সম্মতি সহকারে মৃত্যু। তাহলে এই 5টার ক্ষেত্রে কি হবে না? খুন হবে না। তাহলে আপনি প্রথমে এই 5টা বলবেন যে কখন খুন হবে, তারপরে এই 5টা বলবেন কখন খুন হবে না, তারপরে আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন। বুঝছেন? তাহলে এতক্ষণ ধরে আপনাদের জাস্ট আমি একটু সামারি বললাম, এখন এই জিনিসগুলাই লাইন বাই লাইন বিস্তারিত পড়ব। তো পড়ার আগে ক্ষমা করবেন, আমার এক কাপ চা খাওয়া দরকার, যে কোনো একজন আমার এক কাপ চা খাওয়ান, তারপরে আমরা লাইন বাই লাইন পড়ানো শুরু করি। আমরা ভূমিকা পড়বো, দেখেন। এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে হত্যা করার নামই নরহত্যা। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা অভিপ্রায় ছাড়া কোনো কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা বলে। অভিপ্রায় নিয়ে করুক বা অভিপ্রায় কি তারা করুক, একজন আর একজনের হত্যা করলেই সেটারে বলে নরহত্যা। অপরদিকে যদি পূর্ব পরিকল্পনা, আচ্ছা, নিন্দনীয় নরহত্যা, যদি পূর্ব পরিকল্পনা অভিপ্রায় সহকারে যখন কোনো নিন্দনীয় নরহত্যা ঘটানো হয় তবে উক্ত নিন্দনীয় নরহত্যারে কি বলে? খুন বলে। এটা হলো জাস্ট একটা ভূমিকা দিলাম আর কি। তো অপরদিকে দণ্ডবিধি 299 ধারায় নিন্দনীয় নরহত্যা এবং 300 ধারায় খুনের সংজ্ঞা দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে এই জায়গায় আমাদের প্রশ্ন ছিল যে অপরাধমূলক নরহত্যা কাকে বলে, তো এটা আমরা একটু পড়ি। যে অপরাধমূলক নরহত্যা বা ইংরেজিতে বলে এটা কি কি বলেন? কালপেবল হোমিসাইড। এক, নর কর্তৃক অপর কোন নরকে হত্যা করা নরহত্যা হিসেবে গণ্য হয়। নর মানে এখানে বোঝানো হয়েছে মানুষ, একজন মানুষ যদি আরেকজন মানুষকে হত্যা করে সেটাকে বলে নরহত্যা। তবে নরহত্যাটি যদি গিলটি মাইন্ড সহকারে সংগঠিত হয় তখন তাকে অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড বলে। দণ্ডবিধি 1860-এর 299 ধারা অনুসারে মৃত্যু ঘটানোর কোনো উদ্দেশ্যে কোনো কৃত কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে বা যে দৈহিক জখমে তার মৃত্যু ঘটাতে পারে তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা মৃত্যু ঘটালে বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে তা জানা সত্ত্বেও সেই কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে তাকে অপরাধমূলক নরহত্যা বলে। অপরাধমূলক নরহত্যা খুব সহজ,
আপনি অভিপ্রায় নিয়ে করেন, অভিপ্রায় সারা করেন, কোনো বস্তুর মাধ্যমে করেন, কোনো প্রাণীর মাধ্যমে করেন, আপনি সরাসরি করেন বা কারো মাধ্যমে করেন, সবকিছুই হলো কি নিন্দনীয় নরহত্যা। তা এখন নিন্দনীয় নরহত্যা কখনো খুন হতেও পারে, আবার কি নাও হতে পারে। তো নিন্দনীয় নরহত্যা খুন হবে কিনা, নিন্দনীয় নরহত্যার সংজ্ঞা দিছে 299, আর খুন হলে হলো কত, 300। 300 দ্বারা প্রথম অংশের সাথে মিল থাকতে হবে। উদাহরণ দেখেন, রহিম করিমের মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা মৃত্যু ঘটানোর সম্ভাবনা আছে জেনেও কোনো গর্তের উপর কাঠের বেড়া ও ঘাসের ফরাশ পেতে দেয়। করিম উক্ত স্থান মজবুত বলে বিশ্বাস করে উহার উপর গেলে উক্ত গর্তের ভিতরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এক্ষেত্রে রহিম অপরাধমূলক নরহত্যা সংগঠন করেছে বলে গণ্য হবে। সে ঘাটের ফরাশ মানে হলো মানে টার্ফ বা কার্পেট জাতীয় ফরাশ পেতে দিছে যাতে ওই গর্তের মধ্যে সে পড়ে যায় একজন মারা যায়, তাহলে ঠিকই মারা গেছে, তাহলে এই জায়গা হয়েছে কি নিন্দনীয় নরহত্যা। আচ্ছা, এই শাস্তি টাস্তি পরে পড়বো, আগে এই ইও পরে পড়বো সংজ্ঞা। আপনি আগে এখানে চলে আসেন, আমাদের 16 নাম্বার পেজে চলে আসেন, 16 নাম্বার পেজ। তাহলে নিন্দনীয় নরহত্যা কাকে বলে এটা জানতে পারছেন? জি, এবার দেখেন যে 300 দ্বারা 2টি ভাগ বা অংশ রয়েছে। প্রথম ভাগে বর্ণিত 4টি অনুচ্ছেদে বলেছে, আন্ডারলাইন করবেন, কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, when culpable homicide is murder। এবং দ্বিতীয় ভাগকে ব্যতিক্রম অংশ বলা হয়ে থাকে, যেখানে 5টি ব্যতিক্রমে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না, when culpable homicide is not murder। তাহলে প্রথম ভাগে যে অনুচ্ছেদগুলো আছে এই অনুচ্ছেদগুলো আমরা এখন একটু পড়বো। দেখেন 300 ধারার প্রথম ভাগ, যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, when culpable homicide is murder। 300 ধারার প্রথম ভাগে আন্ডারলাইন করবেন 4টি অনুচ্ছেদ রয়েছে যেখানে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। প্রথম অনুচ্ছেদে আমরা চলে আসি, অভিপ্রায় বা ইন্টেনশন। অভিপ্রায় বা ইন্টেনশন, যখন একজন ব্যক্তি, আন্ডারলাইন করবেন, পূর্ব পরিকল্পনা বা হত্যার অভিপ্রায় নিয়ে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, তখন প্রথমত এই হত্যাটি একটি নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে। প্রথমত এটা একটা কি নিন্দনীয় নরহত্যা, এবং উক্ত নিন্দনীয় নরহত্যাটি, আন্ডারলাইন করেন, পরবর্তীতে খুন বলে গণ্য হবে। কারণ আন্ডারলাইন করবেন, উক্ত নিন্দনীয় নরহত্যাটি পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় অনুযায়ী সংগঠিত হয়েছে। তাহলে বাঁধন বলেন তো, যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিরে পূর্ব পরিকল্পনা অনুসারে হত্যা করে, এটা কি নিন্দনীয় নরহত্যা নাকি খুন? প্রথমত অবশ্যই নিন্দনীয় নরহত্যা, যেহেতু এটা অভিপ্রায় নিয়ে করেছে তাই পরবর্তীতে এটা হয়ে গেছে কি খুন। অর্থাৎ প্রতিটি নিন্দনীয় নরহত্যা হওয়া প্রতিটি খুন অবশ্যই আগে হচ্ছে নিন্দনীয়, পরে সেটা হচ্ছে কি খুন। বুঝছেন? উদাহরণ দেখেন, ব্যাপারটা অনেকটা এরকম যে সকল অ্যাডভোকেটেরই এলএলবি ডিগ্রি আছে, কিন্তু সকল এলএলবি ডিগ্রিধারী অ্যাডভোকেট নয়। বুঝছেন? মানে এলএলবি ডিগ্রি থাকার অ্যাডভোকেসি কিন্তু এক জিনিস না। এলএলবি ডিগ্রি থাকার পরে যদি আপনি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাশ করেন, তারপরে হবেন কি অ্যাডভোকেট। তাহলে অ্যাডভোকেট যে তার অবশ্যই এলএলবি ডিগ্রি আছে, কিন্তু যার এলএলবি ডিগ্রি আছে সে সবাই কিন্তু অ্যাডভোকেট না। উদাহরণ দেখেন, এখন যারা আপনার ওই আরিফ সাহেব তো নাই, ওনার এই মাথায় আবার এটা এত প্রশ্ন ধরে না, ওনার হয়ে ওনার তরফ থেকে আমি করে দিই। বললেন স্যার তার মুক্তারের ক্ষেত্রে কি হবে? মুক্তারের ক্ষেত্রে তো এলএলবি ডিগ্রি থাকে না, জানেন তো। আচ্ছা দেখেন, উদাহরণ দেখেন, থমাস হত্যার অভিপ্রায় নিয়ে পিস্তল নিয়ে এডিসনকে গুলি করে এবং এডিসন মৃত্যুবরণ করে। প্রথমত এটি একটি নিন্দনীয় নরহত্যা, যেহেতু হত্যার অভিপ্রায় নিয়ে উক্ত নিন্দনীয় নরহত্যাটি সংগঠন করেছে, তাই এক্ষেত্রে উক্ত নিন্দনীয় নরহত্যাটি কি বলে বিবেচিত হবে, খুন বলে বিবেচিত হবে। এই সুজন সাহেব বলেন তো, যে একজন ওই রাজনৈতিক সমাবেশে আছে এক এক দলের নেতারা, তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে একজন হত্যাকারী গিয়ে রাজনৈতিক দলের সমাবেশের প্রধান নেতারে মেরে ফেলছে অনেক দূর থেকে গুলি করে। তা সুজন সাহেব বলেন তো, এটা নিন্দনীয় নরহত্যা নাকি খুন? খুন তো হইছে, এটা কি নিন্দনীয় নরহত্যা হবে কিনা? প্রথমত অবশ্যই নিন্দনীয়, পরবর্তীতে যেহেতু অভিপ্রায় নিয়ে করেছে এটা হবে কি খুন। ধন্যবাদ। পরে আমরা চলে আসি দ্বিতীয় অনুচ্ছেদ, জ্ঞান বা নলেজ।
যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, এমন জ্ঞান নিয়ে শারীরিক আঘাত করে যার সম্ভাব্য ফলাফল মৃত্যু, এবং উক্ত আঘাতের ফলে উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে, তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। উদাহরণ দেখেন, জামান এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে একটি সামান্য আঘাতেই তার মৃত্যু হতে পারে। জামানের ধরেন এমন একটা ক্যান্সার হয়েছে যে স্বাভাবিক একটা হালকা আঘাতেই তার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু হালকা আঘাতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই। আরিফ জামানের উক্ত ব্যাধির বিষয়ে জেনে স্বেচ্ছায় জামানকে এমন আঘাত করে যা একজন সুস্থ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট নয়, কিন্তু জামান উক্ত আঘাতের ফলে মৃত্যুবরণ করে। কিন্তু আরিফ যে আঘাতটা করছে এটা কেমনে করতে বলেন? জেনে শুনে করছে না, এসে জানে যে হালকা আঘাতেই তার মারা যাওয়ার কথা, বলে আরিফ এখানে খুন করেছে বলে বিবেচিত হবে। উপরোক্ত ঘটনায় আন্ডারলাইন করবেন, আরিফ যদি জামানের শারীরিক ব্যাধির ব্যাপারে অবগত না থাকে আঘাত করত, তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হতো না। এই অনলাইনে যে আছেন আপনাদের একটা প্রশ্ন করি দেখি, আমাদের সোহান সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পারছি স্যার। সোহান সাহেব বলেন, আপনি জানেন যে ফুলু সাহেব, মেহেরুজ্জামান ফুলু সাহেব একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এবং ফুলু সাহেবরে হালকা আঘাত করলে তার মৃত্যু হতে পারে। এখন আপনি এটা না জেনে, আপনার জানা নাই যে হালকা আঘাতে তার মৃত্যু হতে পারে, এটা না জেনে তারে আপনি হালকা আঘাত করছেন, সে মারা গেছে, তাহলে আপনি এখানে খুন করেছেন না নিন্দনীয় হত্যা করেছেন বলেন সোহান? স্যার এটা খুন করে নাই, নিন্দনীয় হত্যা হবে, যেহেতু না জেনে দিছে স্যার। না জানিয়ে দিছে হালকা আঘাত, তো হ্যাঁ হ্যাঁ এখানে এটা করতে হবে না, হবে কি নিত্যদিনের আঘাত। কিন্তু জেনে হালকা আঘাত দিলে মারা গেলে কি হইতো? হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আমি আজাদ হোসেন খাগড়াছড়ি, আপনারা একটু জিজ্ঞেস করি। আজাদ হোসেন, জি স্যার। শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা, আজাদ সাহেব বলেন যে ধরেন একজন ব্যক্তি, আপনাদের এলাকার একজন ব্যক্তি এমন একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, এটা আপনি জানেন না, কিন্তু তারে আপনি এমন আঘাত করছেন যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট। তো ওই ব্যক্তি রোগাক্রান্ত আছে, এটা আপনি জানেন না, কিন্তু তাকে আপনি এমন আঘাত করছেন যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট। এখন আজাদ সাহেব, এই নিন্দনীয় হত্যা খুন হবে কিনা বলেন? প্রশ্ন কি বুঝতে পেরেছেন আজাদ সাহেব? কানমনে কাটি গেছে। এই হাবিবুর রহমান সাহেব, আপনি শুনেছেন? জি স্যার, আমি শুনেছি। আমি শুনেছি, মিন্টু শুনেছি। হাবিব সাহেব বলেন, স্যার এটার উত্তর বলেন। স্যার, এটা খুন হবে স্যার, যেহেতু আঘাতের ধরনটাই এমন ছিল যে এটা সুস্থ স্বাভাবিক মানুষ মৃত্যুর জন্য যথেষ্ট, সেহেতু এটা খুন হবে। তার বেদি জানাটা এখানে ঠিক না। ধন্যবাদ। শুনেন, এই আপনার এই দ্বিতীয় অনুচ্ছেদ থেকে তিনটা উদাহরণ আসতে পারে, তিন ধরনের। যারা যারা দুর্বল তারা একটু সবল হয়ে নেন। কিভাবে? প্রথমে বলবে সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, জেনে হালকা আঘাত করছে, এটা একটা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত জেনে হালকা আঘাত করছে, এটা কি হবে? খুন, মারা গেলে খুন হবে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত না জেনে হালকা আঘাত করছে, এটা কি? হত্যা। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত জানে না, কিন্তু এমন আঘাত করছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, খুন হবে। এই তিনটা জিনিস বুঝেছেন? ধন্যবাদ। দেখেন, আমরা তৃতীয় অনুচ্ছেদে চলে আসি। মাসুদ আসে নাই মনে হয় না? তৃতীয় অনুচ্ছেদ, আঘাতের প্রকৃতি, নেচার অফ ইনজুরি। নেচার অফ ইনজুরি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন শারীরিক জখম বা আঘাত করে যার একমাত্র ফলাফল মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। মানে আপনি একজনকে এমন আঘাত করছেন যার একমাত্র স্বাভাবিক ফলাফল হচ্ছে মৃত্যু। উদাহরণ দেখেন, পিটার ইচ্ছাকৃতভাবে একটি তরবারি মাইকেলের পেটের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেয় যে উক্ত জখম বা আঘাতের প্রকৃতি এমন যার একমাত্র ফলাফল হলো মৃত্যু। মাইকেল মৃত্যুবরণ করে। এখানে পিটার সংগঠিত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। বুঝতে পারছেন?
মানে এমন আঘাত করছেন দেখেই বোঝা যাচ্ছে একমাত্র ফলাফল কি, মৃত্যু। আমরা চতুর্থ অনুচ্ছেদে চলে আসি, আসন্ন বিপজ্জনক কার্য, এমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। যদি কোনো ব্যক্তি হত্যা সংগঠনের অভিপ্রায় নাও থাকে, মানে তার হত্যা সংগঠনের অভিপ্রায় থাকলে তো ভালো, এখানে নাও থাকতে পারে, কিন্তু সে যদি এমন কোনো বিপজ্জনক কাজ করে যার একমাত্র ফল মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। দেখেন, কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই আরিফ জনতার উপর বন্দুক দিয়ে গুলি চালায়, যার ফলে একজন ব্যক্তি মারা যায়। এখানে আরিফ কর্তৃক সংগঠিত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে, যদিও সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যার অভিপ্রায় আরিফের ছিল না। বলেন তো, এই অনলাইনে যারা আছেন, অনলাইনে রাজীব রাজীব বিশ্বাস শুনতে পাচ্ছেন? রাজীব বিশ্বাস, আচ্ছা, রাজীব বিশ্বাস শুনে না। আপন বাবা, আপনি শুনতে পাচ্ছেন? সিরাজুল হক সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। সিরাজুল হক সাহেব কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কোথায় আছেন, ঢাকা না সাতক্ষীরা? ঢাকা স্যার। ও আচ্ছা, সিরাজ সাহেব বলেন যে একজন ব্যক্তি পল্টনে সমাবেশ হচ্ছে, পল্টনে বোমা বর্ষণ করছে, তো কোনো নির্দিষ্ট ব্যক্তির হত্যা করার অভিপ্রায় নাই, সে ধরেন নতুন নতুন বোমা বানাইছে, মানুষের উপর একটা মেরে দেখলো যে আসলে মরে কিনা, তাহলে ওই ব্যক্তিটা কি নিন্দনীয় হত্যা করছে না খুন করছে, বলেন? খুন করছে স্যার। কেন, ব্যাখ্যা দেন। স্যার এটা জনসাধারণের উপর যখন মারবে, কোনো না কোনো জনসাধারণ তো মারা যাবেই, এবং এটা এটা আসন্ন বিপজ্জনক কার্য। সরি স্যার, একটা ফোন আসছে, আমি একটু যে বন্ধ এর করি। একমাত্র ফলাফল হচ্ছে কি, মৃত্যু। এখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যা করার অভিপ্রায় না থাকলেও হবে। জি, ধন্যবাদ। তাহলে আপনাদের এই 300 ধারার 4টা অনুচ্ছেদ নিয়ে, প্রথম ভাগে 4টা অনুচ্ছেদ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? সুজন সাহেব, খোকন বিশ্বাস, রুবেল, বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি 300 ধারার দ্বিতীয় অংশে। স্যার বলেন, কে বলতেছিলেন, বলেন। স্যার কেমন বলতেছিলাম স্যার, একটা প্রশ্ন স্যার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটা হলো স্যার ওই যে ঘাসের ফরাশ। আমি একজনকে মারার জন্য ওই ফাঁদ পেতে রাখলাম, ঘাসের জি, ফরাশ দিয়ে বিছিয়ে রাখলাম যাতে কেউ বুঝতে না পারে। সে হ্যাঁ, এসে পড়ে মরলো, কিন্তু ওটা স্যার খুন হলো না। এখানে তো আমার পরিকল্পনাও ছিল, পাশাপাশি স্যার অভিপ্রায়ও ছিল যে কেউ মরবে। তাহলে স্যার এটা খুন হলো না কেন? এটা খুন হলো না কোথায় বলছে? আমি তো বলি নাই কোথাও। স্যার ওই যে আজকে যে পড়লাম স্যার, আমাদের এই যে উদাহরণ রহিম করিমের অপরাধমূলক নরহত্যা, কালপাবল হোমোসাইড। কারণ ওই জায়গায় আমরা সংজ্ঞা দিছিলাম নিন্দনীয় নরহত্যার। আপনি ওখানে জি চলে স্যার, আসি আপনার, এই যে অপরাধমূলক নরহত্যা। অপরাধমূলক নরহত্যার সংজ্ঞা দিছি। অপরাধমূলক নরহত্যা কি? রহিম জি স্যার। করিমের মৃত্যু অভিপ্রায়, তাইলে এটা আমি অপরাধমূলক নরহত্যার মধ্যে খুন আনবো কেন? এই জায়গা তো প্রথমত এটা হয়েছে একজন ব্যক্তি ঘাসের ফরাশ পেতে রাখছে যাতে ওর ভিতর পড়ে একজন মারা যায়, জি প্রথমত স্যার। এটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। এখন এই উদাহরণটা হুবহু আছে 299 ধারায়। এখন 299 ধারায় আমি খুনের কথা কেন বলবো? প্রথমত এটা হলো নিন্দনীয় নরহত্যা। সেম উদাহরণ আপনি 300 ধারায় গিয়েও দিতে পারেন, অভিপ্রায়ের ওই জায়গা, যে যেহেতু সে পাতায় রাখছিল, মারা গেছে, প্রথমত এটা হলো নিন্দনীয় নরহত্যা। যেহেতু এটা পূর্ব পরিকল্পনা অনুসারে করা হয়েছে, তাই এটা হবে কি, খুন। বুঝছেন? জি স্যার। কারণ জি স্যার, জি, সেটাই স্যার, মানে এটা তো খুন, অ্যাকচুয়ালি তো খুন স্যার, এটা তাই না? জি, থ্যাংক ইউ স্যার। আমার এক স্টুডেন্ট আছে, শুনে, ঢাকা খুলনা ঘুরে এখন, সরি, গোপালগঞ্জ ঢাকা খুলনা বিভিন্ন জায়গা ঘুরে এখন এই মুহূর্তে ঢাকা আছে। তো সে রিটেন 2বার দিছে, এবার ইনশাল্লাহ তার তৃতীয়বার। আমার বর্তমান সেই স্টুডেন্ট না, আগে পড়ছে আমার কাছে, তো বেশি বুঝে আর কি। তো তার কথা হলো, স্যার, এই ঘাসের ফরাস কথার উদাহরণ আছে 299 ধারায়, এইটা কেন খুন হবে? এটা তো কোনোদিনও খুন হবে না, 299 এর কথা কেন খুন হবে? এই হলো তার মানে যুক্তি, বুঝতে পারছেন? অথচ এটা বুঝে না যে খুন হওয়ার আগে ওই জিনিসটা কি থাকে, নিন্দনীয়
নরহত্যা, তাহলে যেটা নিন্দনীয় নরহত্যা থাকে সেটা যদি খুনের উপাদানের সাথে মিলে যায় সেটা তো খুন হতেও পারে, পারে কিনা বলেন? যাই হোক, আপনাদের বেশি জ্ঞান দান করে লাভ নাই। কারণ এই যে যে নিন্দনীয় নরহত্যা খুনে আমি ভার্সিটি লাইফ থেকে শিখি নাই, ভার্সিটি লাইফে আমিও জানতাম না যে এটা কোনটা নিন্দনীয় নরহত্যা কোনটা খুন, বুঝলেন? আমি বিশ্বাস করি আপনাদের অধিকাংশ এলএলবি ডিগ্রি যখন করছেন তখনও আপনারা লেটা পেটা লেগে যাইতো যে এটা কি খুন নাকি নিন্দনীয় নরহত্যা। দেখেন, তো তো আমরা এখন চলে আসবো যে কোনটি নিন্দনীয় মানে কোনটা খুন হিসেবে গণ্য হবে না। আচ্ছা, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আমি আপনাদের অনেক আন্তরিকতার সহিত পড়াই, এবং এই যে যে ধরেন কোর্স ফির যে বিষয়গুলো আছে, কোর্স ফি আনারুল হক সাহেব অনেক বলছে বা অনেক কথা বলার পরেও আমি কিন্তু ঈদের আগে ঈদের আগে আমি কিন্তু আপনাদের কারো কাছে অনেক বকেয়া, মানে 2-4 জন বা অনেক 10-12 জনের কাছে এখনো বকেয়া আছে, আমি কিন্তু নাম মেনশন করি নাই, যে যেভাবে দিয়ে আসছে। অনলাইনের কথা বলতেছি, আগে অনলাইনের কথা শুনেন। তো অনলাইনের একজনকে আমি হোয়াটসঅ্যাপে নক দিলাম, নক দেওয়ার পরে সে তার বাড়ির কথাও নাই বলি, সে আমারে বলতেছে, স্যার আমি তো আপনার ক্লাসগুলো ঠিকঠাক মতো করতে পারি না, জুমে ঢুকলে এই হয়, আমি শব্দ শুনি না, এই শুনি না, সেই শুনি না, অনেক কিছু বলছে আর কি। আমি বললাম যে এই কথাগুলো আপনি তো আমার ক্লাসে জয়েন করতেন 1.5 মাস আগে, এখন আমি যখন জানতে যাচ্ছি এখন বলতেছেন যে সমস্যা। এখন আমি বলছি যে আপনার কাছে কি আমি কোনো কোর্স ফি বকে আছে কিনা, আমি কিন্তু বলি নাই যে আপনার কাছে এত পাই, আমি বলছি আপনার কাছে ভাই কোনো কোর্স ফি কি বকে আছে। আমার কাছে কিন্তু আপনারা কে কখন কত ফি দিচ্ছেন বিস্তারিত আমার তালিকা অনুসারে লেখা আছে, যদি ভাবে থাকেন যে স্যার কিনে এসছে ওনার কি মনে আছে কিনা, সব তালিকা অনলাইন অফলাইনে সবার তালিকা, ইভেন কয় সেকেন্ডের সময় দিচ্ছেন ওইটা আছে মোবাইলে লেখা, আর মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে লেখা আছে ল্যাপটপে। এখন তার কাছে আমি পাই হচ্ছে মাত্র 2,000 টাকা। এখন সে বলতে, স্যার আপনি আমার কাছে 1,000 বকেয়া পান। কারণ আমার মনের ভিতরে একটি খটকা বাজছে যে ওর ওনার কাছে তো পাই বোধহয় আমি 2,000, আমি তাড়াতাড়ি ল্যাপটপটা অন করে দেখলাম যে ওনার কাছে আমার বকেয়া আছে এই। তা উনি বলতেন, আমি বললাম যে ভাই যদি ভুল না হয় একটু দেখেন তো, আমি ওনার এই এই ল্যাপটপের স্ক্রিনের ছবি দেখাইলাম যে এটা আছে। কারণ তার ভাষ্য হলো যে না স্যার, আপনার সাথে আমার কথা হয়েছিল যে আপনি আমার কাছে 1,000 পান। তার কাছে হলো নামে মাত্র একটা নেওয়া, মানে কত নিছি এটা শুনলেও আপনার লজ্জা পাবেন আপনাদের কাছ থেকে যা নিছি সেটার তুলনায়। আমি বললাম যে ভাই আপনার যদি সমস্যা থাকে আপনার কোনো টাকাই দেওয়ার দরকার নাই, কিন্তু আপনি মিথ্যা দোষারোপ করেন না, বুঝতে পারছেন? এই 2,000 টাকায় আমার কিছু যায় আসবে না, এরকম বহু স্টুডেন্ট আছে যে তাদের কাছ থেকে আমার এগুলো ছাড় দেওয়া, কিন্তু আপনি এই কথা বলেন কেন যে আপনি আপনি আমার কাছে এই টাকাই পান। পরে আমার মানে ওই মেজাজ খুবই খারাপ হইলো আর কি, বললাম যে আপনার কাছে আপনার ওই 1,000ও দেওয়ার আমার দরকার নাই, আপনি ভালো থাকেন, কিন্তু আপনি যে কথা বলছেন এতে আমি অপমানিত বোধ করছি আর কি, যে এই অবস্থা, বুঝতে পারছেন? তাহলে আপনাদের যদি আমি এত ভালোবাসা দিতে পারি, আপনারা একজন খুব সুন্দর করে লিখে বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করেন, কিন্তু ওই জায়গায় খান ল একাডেমির ক্রেডিট দেন না। আপনি একা একা ফৌজদারি কার্যবিধি বই খুলে জিনিসগুলো নোট যদি করতেন তাহলে আমার কোনো আপত্তি থাকতো না। এই জিনিসটা তো আপনি আমার ক্লাস থেকে আমার লেকচার থেকে আমি খুঁটে খুঁটে বের করছি, সেই জিনিসটা আপনি ওখানে গিয়ে আপলোড দিচ্ছেন, তাহলে আপনি খান ল একাডেমির কেন ক্রেডিট আপনি দিবেন না? বুঝাইতে পারছি কথা? আপনি হয় টোটালি পাবলিশ করবেন না, নাহলে উকিল পাবলিশ করবেন, কিন্তু এখন যদি আপনার পাবলিশ করতে হয় আপনার খান ল একাডেমির ক্রেডিট দেওয়া লাগবে, বুঝতে পারছেন? চার্জ এত সোজা না, আপনি যে খুঁটে খুঁটে সুন্দর ভাষায় লিখে যে চার্জ দিছেন, তো ওই চার্জ আপনি একা একা খুঁজে বের করে দেখতেন যে আপনার ঠেলাটা কত। তা আপনাদের তো আমি এই যে যে লেকচার দিচ্ছি কষ্ট করে বলছি, আপনি ভার্সিটিতে গোপালগঞ্জ ভার্সিটিতে এলএলবি কয় টাকা দিয়ে পড়ছেন? 80,000 দিছেন। ওই জায়গায় কি ভিসিরে যায় বলছেন যে আমি আর্থিক সমস্যায় আছি আমার 40,000 বাদ দেন, দিছে? হসপিটালে গিয়ে যদি রোগীরে যায় বলেন যে হসপিটালে আপনি যত খারাপ অবস্থায় থাকেন 1 টাকা কম দিলে আপনার অপারেশন করবে? করবে না। তাহলে আমি আপনাদের ভালোবাসা দেখাইলে বিনিময়ে আপনারা কেন এই ভালোবাসাটা দেখাচ্ছেন না? এবং এটার নামে মাত্র একটা অল্প একটা কোর্স ফি, এই কোর্স ফির বিনিময়ে আপনি এই 12,000 তো পরের কথা, আপনি 12 কোটি কেন তারও বেশি কামাই করবেন যদি আল্লাহ আপনারে বাঁচায় রাখে, যদি আপনি অ্যাডভোকেট হন, বুঝতে পারছেন? তো এই জন্য এটা খুবই আপনাদের, এটা হলো মেন্টালিটি প্রয়োজন, যার যার মানসিকতার বিষয়, বুঝতে পারছেন? মানসিকতার বিষয়। আমি আপনাদের এই
একটা কথা বলার সময় কথা বলবেন না। আমরা ক্লাস করতেছি, সমস্যা নাই, দুই চার কথা এমনিতে শুনেন। আমার এক স্টুডেন্ট আছে, গতবার সে পাশ করে না, আমি উনার উদাহরণ দিই, পাশ করে না, এটা তার ব্যর্থতা। সে আমার কাছে 1 মাস পড়তে, তারে আমি কোনো টাকা পয়সা কিছু চাই নাই, সে আমার 40,000 টাকা দিছে, নাম মেনশন করতেছি না। 40,000 টাকা 1 মাসে দিছে, এবং উনারে আমি ক্লাস করাইছি শুধু অনলাইনে, রাতের বেলায়, রাত 3টা থেকে 4টা, জুমে, 1 ঘন্টা। বুঝতে পারছেন? ওনার কাছে ওই 40,000 কিন্তু আমি ডিমান্ড করি নাই। ওনার লিখিততে রেজাল্ট, প্রিলিতে, মানে ওই যে রিটেনে ওনার রেজাল্ট আসে নাই। না আসাতে আমিও লজ্জিত, যে ওনার কিন্তু লেখাপড়ার কোয়ালিটি ভালো, কিন্তু রেজাল্ট আসে নাই। আমিও মানে খুবই ব্যথিত। ব্যথিত এই কারণে যে কষ্ট করলাম একজন দিনে, ধরেন আপনাদের নিয়ে দীর্ঘদিন কষ্ট করলাম, যে ঈদের একদিন আগে পড়ি, ঈদ পড়ি নাই, আগের দিন পরের দিন কষ্ট করলাম, যদি আপনাদের ফল ভালো না হয়, আপনাদের কষ্টের সাথে সাথে আমার লজ্জাও আছে, যে কেন হলো না, কি কষ্ট তো কম করি নাই। তো পরবর্তীতে সে এই বছর যখন, যে গতবার যখন পড়া আবার আমার কাছে আসছে, আসে বলতেছে, স্যার আমার তো, আপনার তো আসলে ভুল না, ভুল হচ্ছে আমার, আমি পারি নাই কেন, এখন আমার আবার সময় দিতে হবে। এখন স্যার আপনার কয় টাকা কোর্স ফি দিলে হয়, হাদিয়া দিলে হয়? আমি বললাম যে আমি আপনার কাছে কোনো চাওয়া পাওয়া নাই, আপনার কিছু দেওয়া লাগবে না, আবার আপনার এবারে আমি এমনি পড়াইতে রাজি, সমস্যা নাই, কারণ আপনি গতবারই যা দিয়েছেন তাতেই আমি আপনারে ফল আনতে পারি নাই। তো সেই লোক আমাকে আবার ওই গতবারের কথা বলতেছে, যে লিখিত আপনারা, যে কানিস ফাতেমা নূর ভুঁইয়া, আপনারা যারা পুরাতন, উনি আমারে একবারে 50,000 টাকা দিছে। আমি কিন্তু ওনার কাছে ডিমান্ড করি নাই যে আমারে পরীক্ষার আগে, পরীক্ষার আগ পর্যন্ত পড়াবেন। বুঝতে পারছেন? এবং ওনারে আমি অফলাইনে পড়াই না, ওনারে পড়াই আমি হচ্ছে অনলাইনে। আচ্ছা, এখন পড়তে 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 এই যে যে লিখিত পরীক্ষা একটু দেরিতে হচ্ছে বা আসতেছে, এখন উনি আবার বলতে, স্যার আপনারে আমি আরো কিছু টাকা পয়সা। আমি বললাম, না আমার লজ্জা দিয়েন না, দিয়েন না। পরে উনি আবার এই যে কিছুদিন আগে আমার আবার 10,000 পাঠাইছে, মানে এই লিখিত কোর্সের উনার আমারে দিছে কত, 60,000। বুঝতে পারছেন? এখন এই কথা শুনে আপনারা টিটকিরি মারেন, যে অমুক, আপনি আপনার তাল দেন, যে অমুকের তো টাকা আছে, এই টাকা, এই সূত্রে টাকা আছে, এই কারণে সে দিছে। শুনেন, টাকা কারো থাকলেই দেওয়ার মানসিকতা, টাকা দিয়ে পড়বে এই মানসিকতা সবার থাকে না। তা আমি তো আপনাদের কাছে কোর্স ফি, যার যা সামর্থ্য তা আছেন, সাথে সাথে চাই ন্যূনতম সম্মান। সম্মান, এটা টাকা পয়সা আমার কাছে এসে শেষ পর্যন্ত অ্যাপ্রোচ করলে যার যতটুকু আছে ততটুকু চেষ্টা করলেই, মানে ওটুকু বললে আমি আর প্রকাশ করি না। কিন্তু আপনারা কটু কথা কেউ বলবেন না, আর কখনো মিথ্যা কথা বলবেন না। অনলাইনে দুইজনের, একজনের কাছে থেকে ব্যবহারে আমি খুব হতাশ। আপনাদের এখানে এই মুহূর্তে সে আছে কিনা আমি জানি না, তবে ওই কথা বলছে যে তার কাছে নামে হলো এই টাকা, সে অস্বীকার করছে, না স্যার আপনার বলছিলাম এই কথা। তো এটা অত্যন্ত লজ্জাজনক। তো এই জন্য আহ, মোটামুটি যারা আছেন, এই যে যে আপনারা উকিল হবেন, এখান থেকে আল্লাহর রহমতে আমরা 106 জন, আমি তো দোয়া করি সবাই উকিল হন। উকিল হইলে এই কোর্স ফির টাকা, এটা আপনার 1 ঘন্টা কামার কামার টাকা না। কোর্টে গেলে অনেক মামলায় একদিন লাখ টাকার উপরেও কামাই করবেন, এই আর কি। ঠিক আছে, দেখেন আমরা দ্বিতীয় অংশ পড়ি, 300 ধারার দ্বিতীয় ভাগ, ব্যতিক্রম অংশ। যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না, when culpable homicide is not murder। দেখেন, তো 300 ধারার দ্বিতীয় ভাগে গোল্ডেন 5টা ব্যতিক্রম আছে, যেখানে বলা আছে যে কখন নিন্দনীয় হত্যা খুন বলে গণ্য হবে না। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে দেখেন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, আন্ডারলাইন করেন, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। কোন প্রকার পূর্ব পরিকল্পনা ও অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। উদাহরণে চলে আসি, দেখেন এই হেলাল আবার ফেরত আসছে আমাদের মাঝে। দেখেন, খান ল একাডেমিতে বসা নিয়ে হঠাৎ করে হেলাল ও অসীম তর্কে জড়িয়ে যায়, বেঞ্চে বসা নিয়ে, যে আমি সামনে বসবো না তুমি সামনে বসবা। তর্কাতর্কির এক পর্যায়ে হেলাল গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে ওয়াসিমের মাথায় কাঠের চেয়ার ছুঁড়ে মারে, যার ফলশ্রুতিতে ওয়াসিম মৃত্যুবরণ করে। যদিও আমাদের এ জায়গায় কাঠের চেয়ার নাই, এখানে হেলাল যেহেতু আকস্মিক উত্তেজিত হয়ে ওয়াসিমকে হত্যা করেছে, তাই এই নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। বলেন তো, যদি এই জায়গায় নেচার অফ ইনজুরি এমন থাকে যে এটা নেচার অফ ইনজুরির সাথে মিলেও যায়, ওই যে তৃতীয় অনুচ্ছেদ যেটা, তবুও এটা কি হবে না,
খুন হবে না, কেন হবে না বলেন? কারণ ওই নেচার অফ ইনজুরির উপর প্রাধান্য পাবে এই উপাদানটা। কারণ কোন পরিস্থিতিতে করছে? গুরুতর এবং আকস্মিক উত্তেজিত। বুঝছেন? জিনেদিন জেদান ওই মাথা দিয়ে আঘাত করছিল ইতালির মাতেরাজ্জিরে 2006 সালের বিশ্বকাপের ফাইনালে। রাগ হইয়া মাতেরাজ্জির জন্য আজে বাজে কি একটা কথা বলছে, জিদান হেড দিছে তার বুকে। তো ওই মুহূর্তে যদি ওই ইতালির প্লেয়ারটা মারা যাইতো, বলেন তো জিদান কি খুন করছে না নিন্দনীয় হত্যা? নিন্দনীয় করছে, আকস্মিক উত্তেজিত। বুঝছেন? এখন এই প্রথম ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে তিনটা। দেখেন, প্রথম ব্যতিক্রমের ব্যতিক্রম কয়টা? তিনটা ব্যতিক্রম আছে যেখানে নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। মানে এই জায়গায় তিনটা সিচুয়েশন আছে, যে জায়গায় আপনার যতই আপনি উত্তেজনা থাক না কেন সেটা কি হবে? খুনই হবে। প্রথমটা দেখেন, যদি কোনো ব্যক্তি উত্তেজনাটাকে আন্ডারলাইন অজুহাত হিসাবে ব্যবহার করে, অজুহাত কোন হত্যা সংগঠন করে, তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। আপনি যদি উত্তেজনার অজুহাত হিসেবে ব্যবহার করেন, অজুহাত অজুহাত মানে হলো, এই যে উদাহরণ পড়ি, খান ল একাডেমিতে আসার পূর্বে হেলাল পূর্ব পরিকল্পনা করে আসে যে আজকে অসীমের সাথে ইয়ার্কি করার ফলে হঠাৎ সে গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফলে অসীমকে হত্যা করবে। বানানটা অসীমটা একটু ঠিক করেন, অসীম সরোয়া দিয়ে লেখেন, অসীমকে হত্যা করবে। মানে হেলাল আগে থেকে পূর্ব পরিকল্পনা করে আসছে যে আজকে খালি বসা নিয়ে কিছু বলুক, ওরা একেবারে শেষ করে ফেলে দেব। এখানে হেলাল যদি অসীমকে হত্যা করে তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত। বুঝতে পারছেন? যদি আপনি এই উত্তেজনাটাকে অজুহাত হিসেবে দেখান তাহলে সেটা কি হবে? খুন হবে। আচ্ছা, 2 নাম্বার দেখেন, কোন মানে উত্তেজিত হয়ে আন্ডারলাইন করবেন, এটা বললেন সরকারি কোনো কর্মকর্তাকে হত্যা করলে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। সরকারি কর্মকর্তা যতই আপনারে আজে বাজে কথা বলুক, যতই উত্তেজনা দিয়ে থাক না কেন, তার উপর যদি আপনি উত্তেজিত হয়ে তারে যদি হত্যা করেন সেটা কি হয়ে যাবে? এই যে দেখেন, একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে ম্যাজিস্ট্রেট সাক্ষীকে উদ্দেশ্য করে বলে যে তিনি সাক্ষীর একটি কথাও বিশ্বাস করেন না। সাক্ষীরে বলছে যে আপনি যা বলে গেলেন কোনোটাই বিশ্বাসযোগ্য না। সাক্ষী এই কথা শুনে আকস্মিক উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন। এখন অনেকের আপনাদের প্রশ্ন উঠতে পারে যে স্যার, সাক্ষী থাকে কোন জায়গায়, ম্যাজিস্ট্রেট থাকে কোন জায়গায়, হত্যা কেমনে করবে? ধরেন সাক্ষী লাফ দিয়ে যায় ম্যাজিস্ট্রেটের গলায় কামড় দিয়ে মেরে ফেলছে, মারতেই পারে, হ্যাঁ, কামড় দিয়ে মেরে ফেলে, জি। তো এই ক্ষেত্রে উক্ত সাক্ষী কি করেছে বলে গণ্য হবে? খুন করেছে বলে গণ্য হবে। পুলিশ আদালতের কথা বলতে পুলিশের কথায় রাগ হয়ে পুলিশে মেরে ফেলছেন, কি হবে? পুলিশ আপনারা একটা গালি দিছে এবং পুলিশের উপর রাগ হয়ে আপনি পুলিশে এমন আঘাত করছেন, পুলিশ মারা গেছে, বলেন তো এটা খুন কিনা? খুন অবশ্যই, কারণ সে একজন সরকারি কর্মকর্তা। কিন্তু উকিল সাহেব জেরার সময় বলে যে আপনি যা বলে গেলেন মিথ্যা বলে গেলেন, আপনার একটা কথাও বিশ্বাসযোগ্য না। এখন ধরেন উকিল মেরে ফেলছে, এটা কি হবে? নিন্দনীয়। তখন অনেকে আবার বলে স্যার যদি পিপি হয়, পিপি হইলেও নিন্দনীয় নরহত্যা, পিপি হইলেও নিন্দনীয় নরহত্যা। দেখেন, সরকার পক্ষে পিপি মামলা পরিচালনা করে, পিপি কি সরকারি পেনশন পায়, বেতন ভাতা পায়? সে কি সরকারি চাকরিজীবী না? আচ্ছা, দেখেন তারপরেরটা দেখেন, বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো উত্তেজনা দিয়ে থাকলে, এটা ভিভিআই, বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো উত্তেজনা দিয়ে থাকলে উক্ত উত্তেজনার বশবর্তী হয়ে হত্যা করলে তা খুন বলে গণ্য হবে। বৈধভাবে আত্মরক্ষার অধিকারে উত্তেজনা বিষয়টা কি? মানে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগে একটা কথা বলতেন, সে আবার উত্তেজিত হয়েছে। এখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ কখন করে? আমার উপর যখন আঘাত করতে আসে তখনই তো আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করি, নাকি আগে থেকেই করি? মানে আমি যখন আশঙ্কা দেখা দিই তখনই তো আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করি। আমারে একজন আঘাত করতে আসছে, এখন আমি বললাম যে তোমার কত বড় সাহস তুমি আমার আঘাত করতে আসো, এবং তারে পাল্টা আঘাত আমি করছি, মানে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে তারে পাল্টা আঘাত করছি। এখন আমার এই কথায় সে দ্বিগুণ উত্তেজিত হয়েছে যে কি এরকম তুমি আমার এই কথা বললা, পরে সে ধরেন আমার মেরে ফেলছে। তাহলে আমি যে তার উত্তেজনাটা দিয়েছিলাম এটা কিন্তু আমি এমনি বসেছিলাম, এমনি উত্তেজনা দেয় নাই, বরং সে আমার প্রথম আঘাত করতে আসছিল বলেই আমি তারে ওই কথাটা বলছি, আত্মরক্ষার অধিকার
প্রয়োগকালে। একটা উদাহরণ পড়ি, দেখেন। আরিফ ইব্রাহিমকে আঘাত করতে গেলে, ইব্রাহিম উকিল হয়ে গেছে, আরিফ হয় নাই, আরিফ সাহেব তো আসে নাই। ইব্রাহিম আর আরিফ রেদে উদাহরণ এই কারণে দেওয়া, কারণ ইব্রাহিম সাহেবও জুনিয়র ছিলেন, আরিফ সাহেবও জুনিয়র ছিলেন। আরিফ সাহেবের বড় ভাইয়ের নাম হলো ধরেন আহ আমিনুর বিশ্বাস লাবলু। লাবলু লাবলু সাহেবের অ্যাডভোকেট, উনি মারা গেছেন, কাকা। তো তো উনার জুনিয়র ইব্রাহিম, ওনার জুনিয়র আপন ভাই হলো আরিফ। বুঝতে পারছেন? তাহলে উদাহরণটা কোন আঙ্গিকে দেওয়া এটা একটু দেখেন। তাহলে আরিফ ইব্রাহিমকে আঘাত করতে গেলে ইব্রাহিম নিজেকে রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, মানে উকিল সাহেবের ভাই মারতে গেছে তার জুনিয়র রে। তাহলে ইব্রাহিম হলো উকিল সাহেবের জুনিয়র। ইব্রাহিম বলতেছে, বলে যে আপনি বিশ্বাস বংশের ছেলে বলে আমাকে আঘাত করার অধিকার আপনার নেই। ইব্রাহিম বলতেছে যে আপনি উকিলের ভাই হয়েছেন, তাতে কি হয়েছে? আপনি আঘাত করতে আমার আসেন, এত বড় সাহস আপনার কোত্থেকে আসে? এই কথা শুনে আরিফ উত্তেজিত হয়ে ইব্রাহিমকে হত্যা করে। আরিফ বলতেছে, তোরে আঘাত করছি, তুই চুপ করে মাইর খাবি, আবার কথা বলিস কেন? এই কথা ইব্রাহিমের পাল্টা কথা শোনার পর আরিফ সাহেব দ্বিগুণ কি হয়েছে, উত্তেজিত হয়ে ইব্রাহিমকে হত্যা করে। এই ক্ষেত্রে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। বুঝছেন? তাহলে আপনি যদি এইভাবে বলেন যে আমি একজনকে একটা, ধরেন আমি একজনকে একটা থাপ্পড় দিছি, এখন সে আমারে পাল্টা থাপ্পড় দিছে, এই ওই পাল্টা থাপ্পড়ে আমি আরো বেশি উত্তেজিত হয়ে তারে হত্যা করছি, তখন এটা কি হবে? খুন হবে। কারণ সে যে আমারে উত্তেজনাটা দিয়েছে, সেই উত্তেজনাটা কখন দিয়েছে? বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে। মানে এই জায়গায় আঘাত হয়েছে 2:1। একজনের তরফ থেকে আঘাত হয়েছে কয়বার? 2বার। আর ও দিছে কয়বার? একবার। ওর একবারে আমি উত্তেজিত, প্রথমবার দিছে আমি, দ্বিতীয়বার ও আমার এমন একটা করছে, কথা বলছে, আমি উত্তেজিত হয়ে ওরে মেরে ফেলছি। বুঝছেন? তাহলে প্রথম ব্যতিক্রম ছিল গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। গুরুতর আকস্মিক উত্তেজিত হয়ে কাউরে হত্যা করলে খুন হবে না। এই প্রথম ব্যতিক্রমের ব্যতিক্রম কয়টা? 3টা। অজুহাত, সরকারি কর্মচারীকে হত্যা করলে, আর 3 নাম্বার কি? বৈধ আত্মরক্ষার অধিকার। বুঝছেন? এই 3 নাম্বারটা হয়তো অনেকে আপনারা বুঝেন নাই। আমি যদি কেউ না বুঝে থাকেন দয়া করে জানান, দয়া করে জানান। এই অনলাইনে জানাচ্ছেন, আপনারা কি এই তৃতীয় ব্যতিক্রমটা বুঝছেন? জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। কেউ না বুঝলে প্লিজ। বুঝতে পারছি ইনশাল্লাহ স্যার। ঠিক আছে, আমরা দ্বিতীয় ব্যতিক্রমে চলে আসি। দেখেন, কোন ব্যক্তি বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে, আন্ডারলাইন করেন, কোন ব্যক্তি বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে, গোল দিবেন, সরল বিশ্বাসে অপর কোন ব্যক্তির মৃত্যু ঘটালে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। মানে আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কাজ অপরাধ না, মনে আছে? কিন্তু আত্মরক্ষার অধিকার কতটুকু প্রয়োগ করা যাবে? আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু। আমার আঘাত করতে যা, আমার একজন চর দিছে, এখন চর খাইয়ে আমি রাগ হয়ে তারা মেরে ফেললাম, তাহলে আমি যদি প্রমাণ করতে পারি যে এই কাজটা আমি সরল বিশ্বাসে করছি এবং আমি আমার আত্মরক্ষার অধিকার অতিক্রম করে এই কাজটা করছি এবং সরল বিশ্বাসে, তাহলে এটা কি হবে না? খুন হবে না, এটা নিন্দনীয় নরহত্যাই থাকবে। একটু পড়ি, দেখেন। আগের উদাহরণে আরিফ আঘাত করছিল কয়বার? 2বার। ইব্রাহিম করছিল কয়বার? একবার। আর এখন আরিফ একবার আঘাত করার পর ইব্রাহিম যদি পাল্টা আঘাতে আরিফকে মেরে ফেলে, তাহলে ইব্রাহিম যদি বলে যে আমি এটা আপনার ওই আত্মরক্ষার অধিকার প্রয়োগে সরল বিশ্বাসে করছে, এবং আগের বার মারা গেছিল হলো ইব্রাহিম, আর এইবার মারা যাবে হচ্ছে আরিফ। এই যে দেখেন, আরিফ ইব্রাহিমকে একটি ঘুষি দিতে গেলে ইব্রাহিম বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সরল বিশ্বাসে আরিফের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে এবং আরিফ মৃত্যুবরণ করে। এখানে একটা জিনিস আপনারা জানেন, 99 ধারার শর্ত অনুসারে আঘাত যতটুকু, প্রতিঘাত কি ততটুকু। তো আরিফ যদি ঘুষি দিতে আসে, ইব্রাহিমের কতটুকু অধিকার আছে ঘুষি দেওয়ার? সাধারণত আঘাত যতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে প্রতিঘাত ততটুকু হবে। যেহেতু ইব্রাহিম আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে আঘাত করেছে, তাই উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। বুঝছেন? তাহলে আমাদের বদরুজ্জামান সাহেব আমাদের কাছাকাছি আছেন। আপনি এই যে প্রথম ব্যতিক্রমের যে 3 নাম্বার ব্যতিক্রম, এটার সাথে
আর এই যে দ্বিতীয় ব্যতিক্রমের পার্থক্য কি ভাই? বৈধ আত্মরক্ষা অধিকার করে উত্তেজনা হয়েছিল, আর এখানে বলছে বৈধ অধিকার আত্মরক্ষার ক্ষেত্রে সরল বিশ্বাস। ওই জায়গায় তৃতীয় ব্যতিক্রম ছিল বৈধ আত্মরক্ষার অধিকারে উত্তেজনা দিলে ওই উত্তেজনার বশবর্তী হয়ে যদি কেউ কোনো হত্যা করে সেটা খুন হবে। আর এই জায়গা হলো বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগের সরল বিশ্বাসে অধিকার অতিক্রম করে কাউরে হত্যা করলে। তো ওই জায়গায় আমি উদাহরণটা এইভাবে মনে রাখা ভালো, আপনি এইভাবে মনে রাখবেন। ওই তৃতীয় ব্যতিক্রমের ক্ষেত্রে ঘটনা হলো তিনটা, এইভাবে মনে রাখেন। একজন করছিল দুইটা, একজন করছিল, এইভাবে মনে রাখেন। আর দ্বিতীয় ব্যতিক্রমের ক্ষেত্রে ঘটনা দুইটা। দ্বিতীয় ব্যতিক্রমের ঘটনা কয়টা? দুইটা। একজন আঘাত করছে আর একজন পাল্টা আঘাতে মেরে ফেলছে। এটা হবে, এটা খুন হবে না যদি দেখাতে পারেন আপনার কি আছে, কি ছিল জায়গা, সরল বিশ্বাস ছিল। তাহলে আমরা কতদিন ওই যে যে একটা প্রশ্ন করতেছিলাম, আপনার মনে আছে কিনা, যে ওই যে আপনারে একজন চা পাতি দিয়ে কোপাইতে আসছিল, তো চা পাতি দিয়ে কোপাইলে প্রথমবার একবার গুলি করছে। তো আমার তো এটা আছে যে প্রথমবার যদি মানে আমার যদি গুরুতর আঘাতের আশঙ্কা দেখা দেয়, আমি তারে হত্যা করলে সেটা কি হবে, মানে আমি তারে হত্যা করলে এটা কোনো অপরাধী হবে না। তাহলে প্রথমবার চাপাতি দিয়ে কোপ দিতে আসছে, ও গুলি করছে, গুলি করার পর যে চাপাতি দিয়ে কোপ দিতে আসছে সে যদি মারা যেত, বলেন তো কোনো অপরাধ হতো কিনা? অপরাধ হয় নাই। কিন্তু সে চাপাতির আলা এক গুলি খেয়ে ধরেন আঘাতে কাতরাচ্ছে, তখন পিস্তল আবার গুলি করছে। তো পিস্তল যদি বলে, এই ব্যাখ্যা দেয় যে ওনার তার হাতে যেহেতু চা পাতি ছিল এবং আমি আশঙ্কা করছি যে এক গুলিতে সে যেহেতু মরে নাই, আমারে পাল্টা আঘাত করতে পারে, তাহলে এখানে সে যদি বলে যে আমি সরল বিশ্বাসে তার দ্বিতীয় গুলি করছি, তাহলে এই জায়গায় খুন হচ্ছে না, কিন্তু কি হবে, নিন্দনীয় নরহত্যা। মানে সে কিন্তু সাজা থেকে একেবারে রেহাই পাচ্ছে না, কিন্তু সে খুন থেকে বাঁচার জন্য বলতে পারে যে আমি সরল বিশ্বাসে এই কাজটা ঘটাইছি। বুঝতেন? আচ্ছা, আমরা চলে আসি তৃতীয় ব্যতিক্রম। কোন সরকারি কর্মকর্তা বললেন সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম করে অন্য কোন ব্যক্তির মৃত্যু ঘটালে তা খুন বলে বিবেচিত হবে না। সরকারি কর্মকর্তা বললেন সরল বিশ্বাসে, আন্ডারলাইন করবেন, তার উপর অর্পিত ক্ষমতা, অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম করে। অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম মানে হলো তার ডিউটি কালে, তার কি কালে বলেন, ডিউটি কালে। একজন প্রশ্ন করছেন সরল বিশ্বাসের মাত্রা কতটুকু? সরল বিশ্বাসের মাত্রা কখনো 1 ফুট, কখনো 2 ফুট, কখনো 5 ফুট। এটা ঘটনা অনুসারে মাপতে হবে, বুঝছেন? এটা নির্ভর করে যে ওই পার্টিকুলার অফেন্সের উপর ওই জায়গার ঘটনাটা কি ছিল। আমি যদি উদাহরণ দেই, উনি যেহেতু সরল বিশ্বাসের মাত্রাই মাপতে বলছে, আমি যদি বলি যে ওই যে চা পাতি দিয়ে কোপ দিতে আসছিল, তাহলে চা পাতি দিয়ে কোপ দিতে আসলে ধরেন আমি এক কোপ খাইছিও, এখন তারে এক গুলি করছি, গুলি করার পরেও সে এখনো মরে নাই, আমার যদি আশঙ্কা থাকে যে আমি আমার আর এক কোপ দেওয়ার আশঙ্কা আছে, তাহলে আমি গুলি করছি। এই জায়গায় সরল বিশ্বাসের মাত্রা অনেক বেশি, 50-60 ফুটও হইতে পারে। যেহেতু ঠিক আছে, এখন আপনি যদি কাউরে বলেন যে আমি সরল বিশ্বাসে দর্শন করছি, তাহলে এই জায়গায় সরল বিশ্বাসের কোনো মাত্রাই নাই, বুঝতেন? আচ্ছা, আচ্ছা দেখেন উদাহরণ পড়ি। একজন পুলিশ অফিসার কোন দস্যুকে গ্রেফতার করার জন্য তার পায়ে গুলি করলে উক্ত গুলি ভুলক্রমে উক্ত দস্যুর মাথায় লাগে এবং উক্ত দস্যু মৃত্যুবরণ করে। যেহেতু পুলিশ অফিসার সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত দায়িত্ব পালনকালে তার ক্ষমতা অতিক্রম করে উক্ত হত্যাটি সংগঠিত করেছে, তাই উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। কেন বলেন তো? কারণ এই জায়গায় সে সরল বিশ্বাসে গুলি করছিল, দস্যুতা সাদা 10 বছর, 10 বছর সাদা হইলে মৃত্যু ঘটানো যায় না, এই জন্য সে পায়ে গুলি করছিল। কিন্তু গুলিটা ধরেন অন্য কোথাও লেগে, ইভেন পায়ে লেগেও মানুষ মারা যেতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, মারা গেছে। তাহলে পুলিশ অফিসার এই কাজটা করছিল কখন? তার দায়িত্ব পালনকালে। এখন সরকারি কর্মকর্তা মানে এই না সে পারি ছুটিতে গিয়ে একজনকে হত্যা করলেও সেটা কি নিন্দনীয় হত্যা হবে?
না, তখন কি সে দায়িত্ব পালনে ছিল? তখন সে দায়িত্ব পালনে ছিল না। জি। চতুর্থ ব্যতিক্রম দেখেন, আকস্মিক কলহ বা সাডেন ফাইট। এই চতুর্থ ব্যতিক্রম আর প্রথম ব্যতিক্রম অলমোস্ট সেম, মানে একই। পূর্ব পরিকল্পনা এবং অভিপ্রায় ব্যতীত যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক কলহে উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। উদাহরণ প্রথম ব্যতিক্রমের মতো। ওই আবার পরীক্ষার খাতায় এইভাবে লিখেন না যে উদাহরণ প্রথম ব্যতিক্রমের মতো। আচ্ছা, পঞ্চম ব্যতিক্রমে চলে আসি ভাই। এটা গোল্ডেন, সম্মতি সহ মৃত্যু। গোল দিবেন 18 বছরের বেশি বয়স্ক, গোল দিবেন 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি তার মৃত্যু সংঘটনের জন্য অপর কোনো ব্যক্তিকে সম্মতি দিলে তবে উক্ত নিন্দনীয় নরহত্যা বলে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি অনেক ক্ষেত্রে এরকম হইতে পারে যে একজন ব্যক্তি ধরেন সে আইসিইউতে আছে, সে তীব্র মৃত্যু যন্ত্রণা ভোগ করতেছে, বললো যে আমার মুক্তি দাও। তো ডাক্তার সাহেব যদি খুলে দেয় তার সম্মতি অনুসারে, তাহলে সে এখানে কি করেছে? নিন্দনীয় নরহত্যা। আচ্ছা, অর্থাৎ দেখেন আমরা এতটুকু পরে বুঝলাম, অর্থাৎ নিন্দনীয় নরহত্যাটি খুন হতেও পারে আবার নাও হতে পারে। নিন্দনীয় নরহত্যাটি খুন হবে নাকি শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা হবে তা নির্ধারণ করতে হলে দেখতে হবে উক্ত নিন্দনীয় নরহত্যাটি 300 ধারার খুনের শর্ত পূরণ করে কিনা। যদি 300 ধারার খুনের শর্ত পূরণ করে তাহলে সেটা কি হবে? খুন হবে। যদি এমন হয় যে কোনো হত্যা 299 ধারা এবং 300 ধারার প্রথম অংশের শর্ত পূরণ করেছে, সেই ক্ষেত্রে উক্ত নিন্দনীয় হত্যাকে খুন বলা যাবে। বুঝতেন? কোনটি শুধুমাত্র নিন্দনীয় হত্যা তা জানতে হলে 299 ধারার সাথে সাথে 300 ধারার দ্বিতীয় অংশও দেখতে হবে। সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কারণ সকল খুনেই নিন্দনীয় নরহত্যার শর্ত থাকে, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়, কারণ সকল নিন্দনীয় নরহত্যা 300 ধারার শর্ত পূরণ নাও করতে পারে। অর্থাৎ খুন হতে হলে অবশ্যই 300 ধারার শর্ত পূরণ করতে হবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। আমার কোন? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, রুবি চৌধুরী বলেন প্লিজ। তৃতীয় ব্যতিক্রমে একটা যে উদাহরণে একজন পুলিশ কর্মকর্তা মানে গ্রেফতার করার সময় ওটা তো তার দায়িত্ব পালন, তাহলে আসামিকে ধরার জন্য গুলি দিচ্ছে, সেক্ষেত্রে সেটা নিন্দনীয় নরহত্যা বা কেন হবে? আপনার কথা আমি বুঝতে পারি না, মানে আপনি হয়তো বা ইয়ারফোন দিয়ে বলেন না, কি কথা, ব্লুটুথ ইয়ারফোন দিয়ে বলেন বোধহয়, ব্লুটুথ হেডফোন দিয়ে, ওইটা ছাড়া শুধু আচ্ছা, ফোন দিয়ে বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছি স্যার, তৃতীয় ব্যতিক্রমে যে উদাহরণটা আছে এখানে দেওয়া আছে যে পুলিশ অফিসার মানে দস্যুকে গ্রেফতার করার সময় সে তো তার দায়িত্ব পালন করার সময় মানে গুলিটা করছে, তো সেটাতে সেটা নিন্দনীয় নরহত্যা কি, মানে এটা কি নিন্দনীয় নরহত্যা হবে? আর যদি হয়ে থাকে তাহলে কেন হবে? ধন্যবাদ। অনলাইনের কেউ উত্তর দিতে পারবেন ওনার প্রশ্নের? না দিলে আমি দিব। অনলাইনে কেউ পারবেন? স্যার জি স্যার। স্যার কে পারবেন বলেন? লাকি জি পারবেন? জি স্যার, বলি স্যার। কারণ আচ্ছা। এখানে সরকারি কর্মকর্তা এখানে সরল বিশ্বাসে তার অর্পিত আইনগত ক্ষমতা পালনকালে এটা করেছিল, এই জন্যই হচ্ছে এটা হচ্ছে তার সরল বিশ্বাস যেহেতু ছিল, সেই জন্য এটা হচ্ছে কি নরহত্যা খুন বলে বিবেচিত হবে না, এটা নরহত্যাই হবে। আচ্ছা লাকি, আপনার কাছে আমার পাল্টা প্রশ্ন, যে এটা নরহত্যা কেন হলো? পুলিশ তো তার দায়িত্ব পালন করতে, পুলিশের তো কোনো অপরাধ হওয়ারই কথা না, তো এটাকে নরহত্যা কেন হলো? স্যার এখানে দেখা যাচ্ছে যে বলছে না যে পায়ে গুলি করলে ওই যে দেখা যাচ্ছে যে পায়ে গুলি করেছে কিন্তু ভুলবশত তার হচ্ছে মাথায় গুলি লেগে গেছে, কিন্তু এখানে যদি তিনি হচ্ছে সরাসরি মাথায় গুলি করতেন, পায়ে না গুলি করে স্যার একদম টার্গেট নিয়ে, তখন তো হতো না স্যার। যে আচ্ছা কোনো মৃত্যু মানেই নরহত্যা স্যার। স্যার আমি বলি স্যার। আচ্ছা, আমি এক এক করে নিচ্ছি। ইব্রাহিম খলিল কিছু বলবেন? ইব্রাহিম খলিল বলেন। জি স্যার, বলতে চাচ্ছিলাম যে এই ক্ষেত্রে যে ফৌজদারি কার্যবিধি 46-এর 3-এর ক যেটা, সেই আইনটা এখানে স্যার হয়েছে কিনা। ব্যাখ্যা কারণ দেন, ওখানে বলা ব্যাখ্যা। হয়েছিল মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড ছাড়া তার মানে গুলি করে মানে মৃত্যু ঘটানো যাবে না। হ্যাঁ। এখন দস্যুতা তো স্যার এই মামলা তো স্যার এটা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের যোগ্য না দস্যুতা, জি। সেক্ষেত্রে ওনারা এটা কোন হলো না কেন? ধন্যবাদ। তাহলে এটা বলা যায় যে, এই শুনেন রুপি চৌধুরী, আপনার প্রশ্নের উত্তর এইভাবে বলি যে যেহেতু পুলিশ
ওই তাকে গুলি করেছে, আপনার কথা হলো যে পুলিশ তো তার অফিসিয়াল দায়িত্ব পালনেই গুলি করছে, তাই পুলিশের কেন অপরাধ হবে? এই দস্যুতা মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ না। আমাদের ফৌজদারি কার্যবিধির 46 ধারায় বলছে যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ হলে সেই ক্ষেত্রে পুলিশ গ্রেফতার কালে মৃত্যু ঘটাতে পারে। তো যেহেতু দস্যুতা হলো 10 বছর সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধ, তাহলে এই অপরাধে সে গুলি করছে এবং গুলি করার সরল বিশ্বাসই করছিল, বাট ওই লোকটা মারা গেছে, তাহলে পুলিশ এই জায়গায় করেছে নিন্দনীয় নরহত্যা। বুঝতে পারছেন? স্যার সে তো গুলিটা পায়ে করছে, সে তেমন মানে তো আসামিকে তো গ্রেফতার করার জন্য এটা তো তার প্রয়োজন, এটা তার অফিসিয়াল ডিউটি। ধন্যবাদ। সে পায়ে করুক আর যে জায়গায় করুক, মারা তো গেছে, দস্যুতা সংগঠনকালে হত্যা করার কোনো ক্ষমতা পুলিশের নাই। এখন সে সরল বিশ্বাসে করতে মারা গেছে, পুলিশের আপনি কোনো অপরাধী দিতে যাচ্ছেন না, তাই তো? আর যদি পুলিশের সরল বিশ্বাস নাই থাকতো সেটা তো খুন হয়ে যায়। বুঝছেন? পুলিশের সরল বিশ্বাস আছে বলেই তার সাজাটা হচ্ছে নিন্দনীয় নরহত্যা। আর এটা দস্যুতা না হয়ে অপরাধটা যদি ডাকাতি হতো, তাইলে আবার পুলিশের কোনো অপরাধ হতো না। যদি প্রমাণ করতে পারতো সরল বিশ্বাসে গ্রেফতারের সময় আমি গুলি করছি, তাইলে কোনো অপরাধী হতো না। আপনার রূপী আপনার প্রশ্নের উত্তর হলো দস্যুতা কালে ওনার গুলি করে হত্যা কাটানোর কোনো ক্ষমতা আইন ওনাকে দেয় নাই দস্যুতা অপরাধের ক্ষেত্রে। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই মানে এটা অপরাধের ধরন হিসাবে তাকে গ্রেফতারের জন্য গুলি করা যাবে না, এটা হচ্ছে মেন রিজন। জি জি জি। আচ্ছা, এবার কানন সিরাজুল হক সাহেব কিছু বললে বলেন। স্যার আমার উত্তর তো দিয়ে দিছি স্যার, এখন আমার বলার কিছু নাই স্যার। আর কেউ কিছু বলবেন? প্রশ্ন থাকলে বলেন প্লিজ। স্যার এই প্রশ্নটা তো দুই ভাবে দেওয়া যায়, যেহেতু সরল বিশ্বাস আছে ওভাবেও আমি লিখতে পারি, আবার যেহেতু দেখা যাচ্ছে যে দস্যুতার জন্য সেগুলি করতে পারে না, এটাও আমি দেখাইতে পারি, তাই না স্যার? জি পারেন। আচ্ছা, আমরা একটু প্রশ্নে যাই, প্রশ্নগুলো মিলাই দেখেন, প্রশ্নে যাই। হ্যালো হ্যাঁ স্যার, শুভ ওই বলেন। স্যার বলতেছি কি, ওই দস্যুতার সময় ওই ওনাদের কথার প্রেক্ষিতেই বলি যে দস্যুতার সময় তো স্যার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে স্যার গুলি করে নাই, পালাই যাইতেছিল তাই করছে স্যার। মানে এমনি বলার জন্য বলা আর কি স্যার। হ্যাঁ, এখন কি বলতে চান বলেন। না স্যার, আমার কথা হচ্ছে কি যে ওই যে ওনারা বলবো না যে স্যার এটা খুন হইলো না কেন, আর উনি ওই যে মোটামুটি ওই কি বলে স্যার, এমনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে যে আসলে ওইগুলিটা করছে, ওই যে যে ব্যাখ্যাটা দিল স্যার, ওইখানে তো স্যার বলছে যে একটা ডাকাত পালায় যাওয়ার সময় স্যার গুলি করছে, এখন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করছে কিনা এটাও তো স্যার বলা নাই স্যার, তাই। আসছে কেন? আমার উদাহরণের কোথাও কি ঊর্ধ্বতন কর্মকর্তার কথা আছে? এটাই আমি বললাম স্যার, আমারও কথা সেইখানে স্যার, আমি সেটা বলছি স্যার। ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তার ক্ষেত্রে যদি গুলি করে, তাহলে আমি তো ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো কথা বলি নাই। ঊর্ধ্বতন কর্মকর্তা যে গুলি করতে সে অধিকবে কত দাঁড়ায়? স্যার স্যার আমি এটা বুঝছি স্যার। ঠিক আছে, আপনি বুঝলে দেখেন, আমরা প্রশ্নে আগাই। তো প্রশ্নটা প্রথম পাতের যে ক, এটা একটু দেখেন, আমরা আগে প্রশ্নের সাথে মিলাই যে অপরাধমূলক নরহত্যা এবং খুন কাকে বলে। এই অংশ আমরা পাইছি। হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, এটা বলছে যে কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, মানে হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, এটা দ্বারা কি বোঝাচ্ছে? খুন। আপনারে সরাসরি খুন বলে নাই, আপনারা একটু কনফিউজড করবে। তাই হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা এটারে বলে হচ্ছে খুন, এবং হত্যার পর্যায়ভুক্ত নয় এমন নরহত্যার মধ্যে পার্থক্য আলোচনা করুন। তার মানে আপনারা বলছে খুন আর নিন্দনীয় নরহত্যার মধ্যে পার্থক্য। তো পার্থক্য আমরা অলরেডি পড়বো, এখনো পড়ি নাই, সরি পার্থক্য এখনো পড়ি নাই, পড়বো, বাট খুন আর নিন্দনীয় নরহত্যা এটা কিন্তু অলরেডি আমরা ধারণা পাইছি আর কি। আচ্ছা, বি নাম্বারটা দেখেন, কখন নিন্দনীয় নরহত্যা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য, মানে কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয়, কখন এটা খুন হিসেবে গণ্য হয়, এবং কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না। বুঝতে পারছেন? তাহলে এটা চাইছে 300 ধারার প্রথম অংশ আর দ্বিতীয় বা ব্যতিক্রম অংশ আলোচনা করুন। সি নাম্বার দেখেন, সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়, ব্যাখ্যা করুন। এটার উত্তর,
ওই যে 300 ধারার প্রথম অংশ দ্বিতীয় অংশ লিখে আলোচনার পরিশেষে বলা যায় যে এই, বুঝছেন? আচ্ছা, আর এখানে যে সমস্যামূলক প্রশ্ন আছে এগুলো আমরা জানি। তো আমরা প্রথমে যা যা পড়ি বাকি আছে এটা একটু দেখি। তো এখন এই সি নাম্বারটা একটু এই যে 300 প্রথম অংশ দ্বিতীয় অংশ দুটোই উল্লেখ করতে। উত্তর পড়া শেষ। আচ্ছা দেখেন, আমরা খুনের সংজ্ঞাটা বাদ ছিল এই জায়গায়। তার আগে শাস্তি নিন্দনীয় অর্থাৎ শাস্তি 304 ধারায় আছে, শাস্তিটা একটু পরেই পড়ি। আগে খুনের শাস্তিটা, আগে খুন কাকে বলে এটা তো মোটামুটি আমরা যদি একটু পড়ি। মার্ডার যে অপরাধজনক নরহত্যা যখন কলহ বা উত্তেজনা ব্যতীত বা পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয় তখন তাকে কি বলে? খুন বা মার্ডার বলে। দণ্ডবিধির 300 ধারা অনুযায়ী কতিপয় ব্যতিক্রম ব্যতীত অপরাধজনক নরহত্যা খুন বলে বিবেচিত হতে পারে, এগুলো মোটামুটি জানি, উদাহরণ দিলাম। খুনের শাস্তিটা দেখেন, খুনের সংজ্ঞা দিছে কত ধারায়? খুনের সংজ্ঞা লেখা খুব ইজি, যে যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হত্যা করে পূর্ব পরিকল্পনা অনুসারে জ্ঞান অনুসারে আঘাতের প্রকৃতি এমন হয় যে সে মারা অবশ্যই যাবে বা এমন কোন আসন্ন বিপজ্জনক কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে সেই নিন্দনীয় হত্যাটা কি বলে গণ্য হবে? খুন হিসেবে গণ্য হবে। কথা শেষ। আচ্ছা, খুনের শাস্তি দেখেন, দণ্ডবিধির 302 ধারা অনুসারে যে ব্যক্তি খুন করে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হবে এবং সেই সাথে কি? অর্থদণ্ড। দেখেন, তাহলে খুনের সাজা হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। বুঝছেন? তাহলে খুনের সংজ্ঞা কত? 300। শাস্তি কত? 302। আমরা চলে আসি এর উপরেরটাই, 304 নিন্দনীয় হত্যার সাজা একটু দেখবো। দেখেন শাস্তি, দণ্ডবিধির 304 ধারায় অপরাধজনক নরহত্যার শাস্তি উল্লেখ সম্পর্কে বলা হয়েছে। কত ধারায়? 304। দণ্ডবিধির 304 ধারা অনুযায়ী অভিপ্রায় সহ অপরাধজনক নরহত্যা সংঘটিত হলে, অভিপ্রায় সহ শব্দটা বললেন, অভিপ্রায় সহ দিছেন, অভিপ্রায় সহ অপরাধজনক নরহত্যা সংঘটিত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড। তাহলে অভিপ্রায় সহ যদি হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড বা কি 10 বছর কারাদণ্ড। এখন একটা কথা শুনেন, অভিপ্রায় থাকলে তো খুন হওয়ার কথা, অভিপ্রায় থাকলে এটা কেন নিন্দনীয় নরহত্যা হিসেবেই থাকলো? রুবেল বলেন। ও জানতে চান? আচ্ছা, প্রশ্ন তাহলে দেখি, ইখতিয়ার সাহেব বলেন। ইখতিয়ার সাহেব, অভিপ্রায় থাকলে তো খুন হওয়ার কথা, সেই জায়গায় কেন নিন্দনীয় নরহত্যা বললো? এই অভিপ্রায়টা হলো ওই মুহূর্তের অভিপ্রায়, এটা দীর্ঘদিন ধরে এই অভিপ্রায়ের, ওই যে বলছে না সরল বিশ্বাসের মাত্রা কতটুকু, এই অভিপ্রায়ের মাত্রা ছোট, 1 ফুটও না, একেবারেই কম। এই অভিপ্রায় মানে হলো হঠাৎ করে ধরেন এই অভিপ্রায়টা এরকম, এই জায়গায় দুইটা অভিপ্রায়, এক অভিপ্রায়ের মাত্রা ধরেন 5 কিলোমিটার আর এক অভিপ্রায় হলো 1 ফুট। চলো আপনার মাত্রা অনুসারে বোঝাই। জিদান যদি এইভাবে পরিকল্পনা করে আসে যে আজকে মাতেরাজ্জি খালি আমার কাছ থেকে আসুক, ওরে মাথায় ঢুস দিয়ে ফেলাই দিব, এই অভিপ্রায়, এবং ধরো ওরে হত্যা করে ফেলবো, তাহলে এই অভিপ্রায়টা হচ্ছে অনেক আগে থেকেই পূর্ব পরিকল্পনা করে আসছে। বুঝছেন? আর জিদানের কোনো অভিপ্রায় আগে থেকে ছিল না। যখন মাতেরাজ্জি তারে মাহবুব নিয়ে বাজে একটা কথা বলছে, বলার পরে জিদান ওই মুহূর্তে উত্তেজনা হয়েছে যে তুই আমার এই কথা বলছিস, তোরে আমি শেষ তোরে হত্যাই করব। তার মানে এই অভিপ্রায়টা হলো যখন উত্তেজনা মানে উত্তেজিত হয়েছে তখনকার অভিপ্রায়, যে তোকে এখন এই মুহূর্তে কি করে ফেলাবো, হত্যাই করবো, মেরে ফেলবো। তখন যদি অভিপ্রায় সহ করে তাহলে শাস্তি যাবজ্জীবন বা 10 বছর। বুঝতে পারছেন? কিন্তু যদি এরকম হতো যে হত্যা মানে বাজে কথা বলছে বাট ওই মুহূর্তে তার হত্যার অভিপ্রায় ছিল না, সে মাথা দিয়ে জাস্ট এমনি আঘাত করছে কিন্তু মাথাটা মারা গেছে, তাহলে তার কিন্তু হত্যার অভিপ্রায় ওই মুহূর্তে ছিল না, তাহলে এই ক্ষেত্রে সাজা হবে 10 বছর। কত বছর? 10 বছর। তাহলে এই জায়গায় যে অভিপ্রায়টা বলছে এটা হলো কি অভিপ্রায়? তাৎক্ষণিক অভিপ্রায়। বুঝতে পারছেন? মানে ওই মুহূর্তে রাগের পরের যে অভিপ্রায়টা, রাগ হওয়ার পর হয় যে তোরে আজকে হত্যাই করে ফেলবো, হইলো এক অভিপ্রায়, আর একটা হলো তোরে এমনি আঘাত করছি মারা গেছে, তাহলে ওই জায়গায় কিন্তু তার হত্যার অভিপ্রায় ছিল না। রুবেল বুঝছেন? এটা কেন এই যে অভিপ্রায় ব্যতীত অপরাধজনক হত্যা সংঘটিত হলে নিশ্চিত
হত্যা সংঘটিত হলে নয় দেশে কার যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। হ্যাঁ, বদরুজ্জামান সাহেব ভাই বলেন। সেটার মধ্যে আমরা যে দ্বিতীয় অংশে প্রথম অংশে বললাম যে চারটা কারণে যা পূর্বটা বিবেচিত, জি দ্বিতীয় অংশে আমরা ব্যতিক্রমে তিনটা পাবো, তাহলে 4 আর 2 7টা হয়। হ্যাঁ, 7টা মানে বিয়ে হয় 19 7টা খুন হিসেবে গণ্য হবে, কিন্তু নর্মালি তো 4টা। নরমাল সেটা। আর ওই যদি আমরা তা আপনার প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে যে ব্যতিক্রমে যে তিনটা পড়বে, যে একটা পুরুষের পড়বে, হ্যাঁ মানে আমরা তৃতীয় ব্যক্তিগত তিনটা, প্রথম অংশ হলো 4টা। হ্যাঁ, না আপনার যদি সময় থাকে, ধরেন প্রশ্নে আসছে যে কখন নিন্দনীয় হত্যা খুন বলে গণ্য হবে, আমার প্রধান উত্তর হচ্ছে কয়টা? 4টা। আর আপনি যদি মনে করেন যে ওই 4টার সাথে ওই প্রথম ব্যতিক্রমে 3টাও লিখবেন, এটা হচ্ছে আপনার জন্য অতিরিক্ত, কারণ ওই অংশটুকু তো আবার দ্বিতীয় অংশ যখন লিখবো তখন তো ওটা আমার লেখা লাগবেই। বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ। দেখেন, আমরা নিন্দনীয় হত্যার খুনের পার্থক্য এগুলার বিস্তারিত পড়বো না, জাস্ট একটু পার্থক্যর বিষয়গুলো দেখে যায়। দেখেন, প্রথম হলো সংজ্ঞাগত, তারপর মূল বা শাখা। এটা দেখেন, অপরাধজনক নরহত্যা হলো মূল অপরাধ, পক্ষান্তরে খুন হলো অপরাধজনক নরহত্যার একটা কি শাখা। একটির অপরটির হিসেবে সকল অপরাধজনক নরহত্যা খুন নাই, কিন্তু সকল খুন অবশ্যই অপরাধজনক নরহত্যা। আবারও বলে রেখি, অপরাধজনক নরহত্যাও যা, নিন্দনীয় নরহত্যাও কি বলেন তাই। উপাদান, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে সকল উপাদান বিদ্যমান থাকে না, পক্ষান্তরে খুনের ক্ষেত্রে অপরাধের সকল উপাদান বিদ্যমান থাকে। মানে অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে তো অভিপ্রায় নাও থাকতে পারে নাকি, কিন্তু খুনের ক্ষেত্রে অবশ্যই কি থাকে? অভিপ্রায় থাকে। তারপরে কারণের প্রশ্নে যদি বলি যে যদি উত্তেজনাবশত, আকস্মিক, কলহ, আত্মরক্ষার্থে এই সকল ক্ষেত্রে করলে সেটা হয় অপরাধজনক নরহত্যা। পূর্ব পরিকল্পনা, তারপরে জ্ঞান, এগুলো নিয়ে করলে এটা হয় কি খুন। ফলাফল বিবেচনা যদি বলেন যে অপরাধজনক কাজের পরোক্ষ ফল হিসেবে যখন হত্যা সংঘটিত হয় তখন তো অপরাধজনক নরহত্যা হিসেবে গণ্য হয়, অপরাধজনক কাজের প্রত্যক্ষ ফল হিসেবে যখন হত্যা সংঘটিত হয় তখন তা খুন হিসেবে গণ্য হয়। অপরাধের প্রকৃতি যদি বলি, লঘুতর কোনটা বলেন তো? নিন্দনীয় নরহত্যা হলো লঘুতর, আর খুন হলো কি গুরুতর। ধারাগত যদি আসি, এটা আছে 299, এটা আছে কত 304, এটার শাস্তি আছে 300, এটা আছে 299, এটা আছে 300, এটার শাস্তি আছে 304, আর খুনের শাস্তি আছে কত 302। আর শাস্তি তো আলোচনা করলাম, ইংরেজি প্রতিশব্দ, এটাকে ইংরেজিতে বলে কালপেবল হোমিসাইড, এটাকে বলে কি মার্ডার। পূর্ব পরিকল্পনা অসৎগণ একই। নিষ্ঠুরতা, অপরাধজনক নরহত্যার ক্ষেত্রে নিষ্ঠুরতা নাও থাকতে পারে, কিন্তু খুনের ক্ষেত্রে অবশ্যই কি থাকবে? নিষ্ঠুরতা থাকবে। এই হলো মোটামুটি আমাদের নিন্দনীয় নরহত্যার খুন। এখন এখানে বেশ কতগুলা সমস্যামূলক প্রশ্ন আছে বা অন্যান্য কিছু এডিশনাল বিধান আছে, এই বিধানগুলো আমাদের একটু জানতে হবে। দেখেন, আমরা ওই 17 নম্বর পেজে চলে আসেন। 17 পাইছেন? 17-র মাঝে, মানে যে নিন্দনীয় হত্যা খুনের পরে 3 নাম্বার প্রশ্ন, ওই যে যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। এটার উত্তর কি বলেন তো? ওই যে লেখা বি এর উত্তরের অনুরূপ। এখন থার্ড ব্র্যাকেটের মধ্যে কতগুলো ধারা আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে ধারা মানে এই ধারাগুলো আমাদের প্রশ্নে নাই, কিন্তু এই সম্পর্কে আমার ধারণা রাখা ভালো। প্রথমে দেখেন ধারা 301, কোন ব্যক্তি যদি অপর কোন ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করে ভুলক্রমে আরেকজন ব্যক্তিকে হত্যা করে, তবে উক্ত ব্যক্তি প্রথম ব্যক্তিকে হত্যা করলে যেভাবে দায়ী হতো দ্বিতীয় ব্যক্তিকে হত্যার জন্য সেভাবেই দায়ী হবে। ধরেন একজন ব্যক্তি হত্যা করতে চাইছে রহিম রে, কিন্তু গুলি করতে লেগে গেছে করিমের, তাহলে রহিম রে হত্যা করলে যেভাবে দায়ী হতো করিম রে হত্যা করলেও সেভাবে দায়ী হবে। যেমন ক খকে গুলি করে হত্যা করতে গিয়ে খয়ের পাশে থাকা গ কে হত্যা করে, এখানে ক খকে হত্যা করলে যেভাবে দায়ী হতো গ কে হত্যার জন্য একইভাবে দায়ী হবে। এখন 301 ধারাটা কেন জানা থাকা দরকার? 301 ধারা থেকে, 301 ধারা কিন্তু আপনার সাবস্ট্যান্টিভ ল না। সাবস্ট্যান্টিভ ল মানে হলো যে এই ধারায় কিন্তু মামলা করা যায় না, মামলা হবে 302-এ। কিন্তু 301 হলো একটা পদ্ধতিগত বিষয়, যে অমুকরে মারতে গেছিল কিন্তু গুলি লেগে গেছে তমুকের, কিন্তু অমুকরে মারলে যেভাবে খুনের সাজা হতো এরে মারছে সেইভাবেই খুনের সাজা
হবে। এই কথাটাই বলছে কততে? 301। আপনাদের মনে আছে কিনা যে ওই উদাহরণটা মনে আছে যে ওয়াইফরে আঘাত করতে গিয়ে ওয়াইফের গায়ে থাকা বাচ্চারে লেগে গেছে, মনে আছে? তাহলে ওই জায়গায় আমরা ছিলাম হলো আসামি পক্ষে। আসামি পক্ষে যে যেহেতু ওয়াইফরে আঘাতের ইয়া ছিল না, ওয়াইফরে তো হত্যা করতে চাই নাই, লেগে গেছে বাচ্চার। কিন্তু যে বাদী পক্ষে সে বলবে 301, সে বলবে ইওর অনার যে ওয়াইফরে হত্যা করলেও যেভাবে সাজা হতো, ওয়াইফরে হত্যা করতে গিয়ে বাচ্চার লেগে গেছে, ওর সাজা কিন্তু একই হল। বুঝছেন কিনা? তাহলে এই জায়গায় 301 ধারায় বিথিকা তাহলে কি মামলা করা যাবে? বিথিকা বলেন, 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 ঠাস বলেন। 301 ধারায় মামলা করা যাবে? বোঝেন নাই কে? অনলাইনে বুঝছেন? মামলা হবে না স্যার, 300 দ্বারাই মামলা হবে, 302 দ্বারা হবে। স্যার মামলা 301 দ্বারা তো কোনো 301 স্বতন্ত্র ধারায় মামলা করা যায় না। বলেন, বলেন, কি বলেন? স্যার বলছিলাম স্যার 301 দ্বারা কোনো স্বতন্ত্র অপরাধের শাস্তির পরিমাণ নির্ণয় করে না, এই কারণে এই ধারায় মামলা হবে না। 301 ধারা জাস্ট ব্যাখ্যা দিছে একটা, 300 ধারার মতোই একটা ব্যাখ্যা, যে একজন ব্যক্তির হত্যা করতে গিয়ে যদি আরেকজন ব্যক্তির হত্যা করে ফেলে তাহলে তার সাজা খুনের মতোই হবে। তাই স্যার দেখেন। হলুদের মতো স্যার 301 ধারা। আচ্ছা, ধারা 303 দেখি। আপনারা ধারা 303 আমরা একটু পড়ে দেখেন। যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে খুন করে তবে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। মানে একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি অপর কাউরে হত্যা করে তাহলে ওই ক্ষেত্রে তার সাজা হবে মৃত্যুদণ্ড। এই ক্ষেত্রে আর কোনো অপশন, হয় সে মামলা থেকে খালাস পাবে, না হলে তার কি হবে? মৃত্যুদণ্ড হবে। আপনাদের 2-3 মিনিটের একটু বিরতি, তারপর আবার শুরু করব। এই খুন না নিন্দনীয় হত্যার অধ্যায়টাই শেষ করব আজকে। একটু একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, 5 মিনিটই দেখেন। শুনেন, তাহলে আমাদের এখানে দুইটা 304-এর ক এবং 304-এর খ, এখানে দুইটা মৃত্যু ঘটানো আছে। 304-এর কথা বলতে যে যদি অবহেলার ফলে মৃত্যু ঘটায়, অবহেলার ফলে মৃত্যু ঘটায়। দেখেন একটু পড়ি। কোন ব্যক্তি যদি বেপরোয়া ভাবে বা অবহেলাজনক কার্য করে কারোর মৃত্যু ঘটায় এবং তা যদি শাস্তিজনক নরহত্যা না হয়, এটা একটা আন্ডারলাইন করে, শাস্তিজনক নরহত্যা না হয়, তবে সে ব্যক্তি যে কোনো বর্ণনার আন্ডারলাইন করেন 5 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। মানে 304-এর ক যেমন লিখতে পারেন ডাক্তার, ডাক্তার মৃত্যু ঘটাইছে, ডাক্তার মৃত্যু ঘটাইছে, ডাক্তার অপারেশন করছে মারা গেছে, ডাক্তার বিরুদ্ধে মামলা হয় 304-এর কতে। তাহলে 304-এর ক যেটা, এটা কিন্তু নরহত্যা, নিন্দনীয় নরহত্যা না। আবারও বলে রাখি, খুন তো নাই, আবার এটা কি নিন্দনীয় নরহত্যা না। যদি নিন্দনীয় নরহত্যা হতো তাহলে মামলা 304-এর কতে হতো না, মামলা হতো কততে? 304-এ অথবা 302-এ। এবং এই 304-এর কর এই ব্যাখ্যাটা ছোট্ট ব্যাখ্যা, বাট জানা দরকার। আমলযোগ্য, জামিনযোগ্য ও আপোষযোগ্য। দেখেন, মানে আমাদের বাসার পাশে লাবিবা আছে, প্রায় এই জায়গায় ঘটনা ঘটে, একজন আর একজনে মেরে ফেলছে, এই টাইপের হয়। তা ডাক্তার বিরুদ্ধে যদি মামলা হয় 304-এর পথে, ডাক্তারের সাথে সাথে ধরে নিয়ে যাবে, আমলযোগ্য। আবার ডাক্তার সাথে সাথে কি পাবে? জামিন পাবে, জামিন যোগ্য। কিন্তু এইটা আবার কি আপোষ অযোগ্য, আপোষ করা যাবে না, আইনের মাধ্যমে আপোষ করা যাবে না, বাট আউট অফ দা কোর্ট তো আপোষ হতেই পারে। হ্যাঁ, আমলযোগ্য তো লেখা আছে, ওই যে আমলযোগ্য, জামিন যোগ্য ও আপোষযোগ্য, পাইছেন? লেখা আছে, লেখা আছে। আচ্ছা, 304-এর খটা দেখেন। কোন ব্যক্তি যদি আন্ডারলাইন করেন বেপরোয়া ভাবে বা অবহেলাজনক ভাবে জনপথে যান চালিয়ে বা অশ্বারোহণ করে নিন্দনীয় নরহত্যা নয় এমন মৃত্যু ঘটালে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা 3 বছর পর্যন্ত কারাদণ্ডে, অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বেপরোয়া ভাবে যান, এই যান কিন্তু বর্গীয় জয় আকার আর ন না, সেই যান তো আচ্ছা, এই জান হলো দন্তস্থ আকার
অন্তস্থ জ আর কি আর না, যান চালিয়ে, যান মানে হলো যানবাহন। অশ্বারোহণ তো বুঝেন, ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি দেখবেন যে গুলিস্তান গেলে দেখা যায়, পুরান ঢাকায় দেখা যায়। তাহলে যান চালিয়ে বা অশ্বারোহণ করে যদি কোনো নিন্দনীয় নরহত্যা নাই এমন মৃত্যু ঘটাইলে, এটা তাহলে নিন্দনীয় নরহত্যা কিন্তু না। তাহলে সেই ক্ষেত্রে সাজা হইতে পারে 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। মানে এই জায়গা শুধু, আচ্ছা এই জায়গায় রিটেনে এত মানে বা অর্থদণ্ড নাই এবং অর্থদণ্ড এত আহ, সমস্যা হলে সমস্যা নাই। এই অপরাধটাও দেখেন আমলযোগ্য, জামিনযোগ্য, আপোষ অযোগ্য। এখন এই 304 খতে আর মামলা হয় না। এখন সড়ক পরিবহন আইনে, সড়ক আইন 2018-তে হয়, তো সড়ক আইন দিয়ে আমাদের কাজ নাই। আমার মেইন পরীক্ষা যদি আসে, আপনি মনে রাখবেন আমাদের উত্তর করতে হবে কি কিসের আঙ্গিকে, দণ্ডবিধি অনুসারে, অন্য কিছুতে আমাদের দরকার নাই। আচ্ছা, তাহলে 304 ক, 304 খ, এইটা যে মৃত্যুবরণ করতেছে এটা কিন্তু কি না, নিন্দনীয় নরহত্যা না, খুনও না। বুঝছেন বদরুজ্জামান সাহেব? আচ্ছা, ধারা 305-এ আসি। যদি কোনো ব্যক্তি 18 বছরের কম বয়স্ক ব্যক্তি বা উন্মাদ বা পাগল বা নির্বোধ ব্যক্তি আত্মহত্যা করে, এবং যে ব্যক্তি এমন আত্মহত্যায়, যদি কোনো 18 বছর কম বয়স্ক ব্যক্তি উন্মাদ পাগল বা নির্বোধ ব্যক্তি আত্মহত্যা করে, আর যে ব্যক্তি এমন আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে, সেই ব্যক্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবে। বুঝতে পারছেন? আমাদের এই জায়গায় যাদের বিয়ে শাদী হয় নাই, তারা এমন কারোর সাথে প্রেম ভালোবাসা করেন না তার বয়স 18 বছরের কম। পরে আপনাদের কারণে দেখা গেল আত্মহত্যা করলে পরে কিন্তু মামলা হবে কত ধারায়, 305 ধারা। সর্বোচ্চ শাস্তি কিন্তু বেশি। দেখেন, আচ্ছা আচ্ছা, ধারা 306, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা দেয় এবং প্ররোচিত ব্যক্তি আত্মহত্যা সংগঠন করলে প্ররোচনা দানকারী ব্যক্তি যে কোনো বর্ণনার 10 বছর কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা যারা বিয়ের সাথে করছেন করেন নাই সবার জন্য প্রযোজ্য, যার বয়স 18 বছরের বেশি। আপনাদের কারণে যদি কেউ আত্মহত্যা করে, আপনাদের মামলা হবে আপনাদের বিরুদ্ধে কত ধারায়, 306 ধারায়। এবং এই জায়গার সাজার পরিমাণ কিন্তু মৃত্যুদণ্ডটা নাই। আচ্ছা আলামিন, সবার ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বেশি। দেখেন, আচ্ছা, দেখেন দেখেন, আচ্ছা, ধারা 307, খুনের উদ্যোগ, অ্যাটেম্পট টু মার্ডার। অ্যাটেম্পট টু মার্ডার, খুনের উদ্যোগ, এটা মোটামুটি আমরা এই জায়গায় 3 ধরনের সাজা আছে। প্রিলিতে এই ধারাগুলো খুব ভালোভাবে আমরা পড়ছি। প্রথমে যেটা দেখেন, অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয়, যদি অপর কোনো ব্যক্তি, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয়, উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। শুধু হত্যার উদ্যোগ নিছে, একজনে গুলি করতে, সে মারা যায় নাই, গুলিও লাগে নাই, তাহলে সাজা হবে আমার কতদিন, হত্যার উদ্যোগ নেওয়ার জন্য 10 বছর। এখন ভাইবেন না যে শুধু গুলি করলেই হবে, যে কোনো হত্যার উদ্যোগ নিলেই সাজা কত, 10 বছর। তারপরে দেখেন, অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে, এখানে আপনি হত্যার উদ্যোগ তো নিছেনই, সেই সাথে কি করছেন, আঘাত করছেন, তবে উক্ত ব্যক্তি আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার কত 10 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে দণ্ডিত হবে। বুঝতে পারছেন? যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, আন্ডারলাইন করেন, অপর কোনো ব্যক্তিকে হত্যার উদ্যোগ নেয় এবং আঘাত করে, এক্ষেত্রে হত্যার উদ্যোগটা নিছে যাবজ্জীবন কারাদণ্ডে, মানে দণ্ডিত প্রাপ্ত ব্যক্তি হত্যার উদ্যোগ নিছে, তো সেক্ষেত্রে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনা 10 বছর কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তাহলে এখানে দুইটা জিনিস আমরা প্রিলির সময় ভালো বেশিভাবে মনে রাখতাম, যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি খুন করলে একমাত্র শাস্তি খুন, 303। আর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তি আঘাত দিয়ে হত্যার উদ্যোগ নিলে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড না, বাট মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বুঝছেন? তাহলে অ্যাটেম্পট টু মার্ডারের সাজা কখনো শুধু 10 বছর, কখনো যাবজ্জীবন 10 বছর, কখনো মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা 10 বছর। উদাহরণ দেখেন, ক খকে চুরির উদ্দেশ্যে এমন অবস্থায় গুলি, সরি খুনের উদ্দেশ্যে, ক খকে খুনের উদ্দেশ্যে এমন অবস্থায় গুলি করে যে যে অবস্থায় মৃত্যু অনুষ্ঠিত হলে খ খুনের দায়ে দোষী সাব্যস্ত হবে, ক এই ধারায় দণ্ডিত হবে। আচ্ছা বিথিকা বলেন, এই জায়গায় এই এই উদাহরণ যেটা আমরা পড়লাম, এই উদাহরণের সাজা কত হতে পারে?
এই যে ক এর সাজা কতদিন হবে বলেন? কেউ পারবেন? এই জায়গায় ক এর সাজা 10 বছর। যদি আঘাত হয় তাহলে যাবজ্জীবন বা 10 বছর। আর যদি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হয় তাহলে কি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা 10 বছর। আচ্ছা, ধন্যবাদ। একজন প্রশ্ন করছেন, স্যার যাবজ্জীবন হবার পর আবার 10 বছর সাজা দিয়ে লাভ কি হবে? বিষয়টা কিন্তু তা না ভাই। হয় তারে যাবজ্জীবন কারাদণ্ড দিবে, আর নাহলে কারাদণ্ড দিবে যার মেয়াদ হতে পারে কত, 10 বছর। কারণ যাবজ্জীবন কারাদণ্ডের পরে 10 বছর দিবে না, বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, আমরা ধারা 308-এ চলে আসি। 8, অ্যাটেম্পট টু কালপেবল হোমিসাইড, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ। অ্যাটেম্পট বানানে একটা টি দেন, অ্যাটেম্পট, ATTEMPT, অ্যাটেম্পট টু কালপেবল হোমিসাইড। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নেয়, নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নেয় এবং খুন বলে বিবেচিত হবে না, তবে যে কোনো বর্ণনা 3 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে উভয় দণ্ডে দণ্ডিত হবে। তবে উদ্যোগের ফলে, উদ্যোগ বানানটা ভুল আছে এই জায়গা, উদ্যোগ দেওয়া হবে। উদ্যোগের ফলে কোনো ব্যক্তি যদি আঘাত পায় তবে উক্ত ব্যক্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ড অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হবে। মানে জিদান ধরেন, ওই কথা বলতেছিলাম যে হঠাৎ আপনারা এমন একটা বাজে কথা বলছে, হিলাল আর রুবেল কথা কাটাকাটি লিপ্ত হয়ে হেলাল তাকে বলছে যে আজকে রুবেল তোকে শেষ করে ফেলবো। তো হেলাল ওই পাশে ছিল ধরেন আহ যে কোনো একটা কাঠের চেয়ার বা ইট, এটা দিয়ে রুবেলের মাথায় আঘাত করতে গেছে। রুবেলের টোটালি লাগে নাই। যদি রুবেল মারা যেত এটা তো নিন্দনীয় নরহত্যা, কিন্তু এখানে রুবেল মারা যায় নাই, তাহলে হেলাল এখানে নিন্দনীয় নরহত্যার উদ্যোগ নিয়েছে। হেলালের সাজা হবে 3 বছর। আর যদি হেলালের আঘাতে রুবেল মারা যায় নাই, বাট রুবেল আঘাতপ্রাপ্ত হয়েছে, তাহলে এখানে সাজা হবে কত, 7 বছর। দেখেন উদাহরণ, কয়ের উস্কানিতে, উস্কানি, খ হঠাৎ গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কয়ের দিকে গুলি ছোড়ে, কিন্তু কয়ের আড়ালে চলে যায়, উক্ত গুলি লক্ষ্যভেদ হয়। খ এই ধারায় অপরাধ করেছে। মানে এই জায়গায় অপরাধ করেছে, সাজা কত হবে বলেন? 3 বছর। আর যদি আঘাত হতো, আঘাত হইলে সাজা কত, 7 বছর। বুঝছেন? তাহলে আপনাদের মোটামুটি এখন আমরা কতগুলা এখানে সমস্যামূলক প্রশ্ন আছে, এই সমস্যামূলক প্রশ্নগুলা একটু আপনাদের একটু বলে যাই। যেটা হলো, প্রথমত বাসায় বসে এগুলা দেখবেন। আর আগামীকাল আপনাদের পরীক্ষা আছে, এবং আপনাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, কারণ আপনাদের আমি খাতাগুলো অনলাইনে একটাও দেখি নাই এখন পর্যন্ত, আর অফলাইনের হয়তোবা 12-13টা দেখছি। তো চেষ্টা করব খুব দ্রুত দিয়ে দেওয়ার। এবং আগামীকাল সকালবেলা, সকালে পরীক্ষা আছে আপনাদের সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায়। ইচ্ছা করলে 10টার পরেও এসে দিতে পারেন, তবে কিন্তু আগামীকাল আবার পড়া আছে। হ্যাঁ, পড়া, পরীক্ষা যদি সকালবেলা দিয়ে যান তাহলে সকাল 10টা থেকে কত, 2টা হয় নাকি? 2টা। পড়া 5টার দিকে, 5টা, 5:30। জি, হ্যাঁ কারণ সাহেব বলেন, কারণ সাহেব বলেন। স্যার একটু সময়টা পুনর্বিবেচনা করা যায় না স্যার? মানে একটু ক্লাসটা সকালে বিকেলে পরীক্ষা, এরকমটা হলে হয় না স্যার? আচ্ছা, যদি আপনার পুনর্বিবেচনা করা সম্ভব হয়। অনলাইন যখন পরীক্ষা দিয়েন সমস্যা নাই, বাট পড়াটা সকালে না, পড়াটা বিকালে, আর পরীক্ষাটা সকালে। বুঝতে পারছেন? বুঝতে বিকালে পারছি। পরীক্ষা দিতে গেলে আমাদের অফলাইনের অনেকের ওই বাসা বাড়িতে যেতে সমস্যা হয়, ওনারা একটু দূরে যায়। তো এই কারণে যারা পরীক্ষা দিবেন সকালে, কালকের জন্য পড়াটা বিকেল বেলা একটু কষ্ট করেন। বিথিকা, পড়াশোনা করছেন? আচ্ছা দেখেন, আমরা সমস্যাগুলো একটু দ্রুত করে ফেলি। দেখেন ভাই, চুরি করার উদ্দেশ্যে ক একটি হাঁসের প্রতি গুলি ছুড়ল, উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা ক্ষয়ের মৃত্যু ঘটলো। ক জানতো না যে খ ঝোপের আড়ালে ছিল।
চুরি করতে যায় গুলি করছে কিসের দিকে? হাঁসের দিকে, কিন্তু গুলি লাগছে কার? ঝোপের আড়ালে থেকে খয়ের, জানতো না যে ওই জায়গায় খ আছে। এই জায়গায় কি হয়েছে বলেন? এই জায়গায় কিছুই হয় নাই। দেখেন, দণ্ডবিধি 1860-এর 299 অনুযায়ী আলোচ্য ঘটনা অনুযায়ী চুরি করার উদ্দেশ্যে ক একটি হাঁসের প্রতি গুলি ছোড়ে। এখানে ক যদিও একটি বেআইনি কাজ করেছিল, তারপরে সে দণ্ডনীয় নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হবে না, কারণ খ কে হত্যা করার অভিপ্রায় তার ছিল না, আর খ এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে ক গুলি ছোড়ে নেই, যেহেতু খ ঝোপের আড়ালে ছিল। ক তাকে দেখেনি, এমনকি ক নিজেও জানতো না যে খ ওই স্থানে ছিল, তাই এই জায়গায় তার কোনো অপরাধ হয় না। কিন্তু সে যদি জানতো যে এই জায়গায় একজন লোক আছে, যদিও ওই লোকটারে গুলি করে নাই, হাসের প্রতি করছে, তাহলে অ্যাটলিস্ট নিন্দনীয় নরহত্যা হতো। সমস্যা 2 দেখেন, এ আত্মহত্যা করার অভিপ্রায়ে বিষ পান করলেও ভাগ্যক্রমে বেঁচে যায়। এ কোনো অপরাধ করেছে কি? যদি করে থাকে তাহলে অপরাধের নাম ও সর্বোচ্চ দণ্ড কি? দেখেন, এটা 309 ধারা আমরা পড়ি নাই। 309 ধারায় বলতে যে আত্মহত্যার উদ্যোগ, অ্যাটেম্প টু সুইসাইড, আত্মহত্যার উদ্যোগ নিলে সাজা কত? 1 বছর বিনাশ্রম। 1 বছর বিনাশ্রম। আলোচ্য অংশে এই দণ্ডবিধি 1860-এর 309 ধারার অধীনে আত্মহত্যার চেষ্টা করেছে কোন ব্যক্তি আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণ করলে সাজা কত হবে? 1 বছরের বিনাশ্রম। তার তো মরে গেলেই ভালো হইতো, বিষ খায় মরে গেলে আর 1 বছর জেল কাটা লাগতো না। এই কারণে জেল তো হয় না, এই কারণে মামলা হয় না, এই কারণে যে বিষ খাইছে মাত্রই অসুস্থ, ওর বিরুদ্ধে মামলা দিতে হবে, হাসপাতালে বসে থাকবেন। যে যে কয়জন আত্মহত্যা করছে বেঁচে গেলেই ওর বিরুদ্ধে সাথে সাথে মামলা করে দিতে হবে 309 ধারায়। দেখেন, ফেসে যাবে কি এখন? দেখেন, জেড নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে আরিফ সাক্ষী হিসেবে উপস্থিত হয়। আমাদের আরিফ সাহেবের নিয়ে আফসোস হয় আমার, উনি সিরিয়াস না। উনি প্রিলি পাস করে রিটেন পাসের জন্য যে সিরিয়াসনেস দরকার, সেই সিরিয়াসনেস ওনার মধ্যে নাই। উনি আমারে লেখেও দেখায় না, আর উনি এই যে আজকে পড়তেও আসে নাই। দেখেন, জেড নামক একজন ম্যাজিস্ট্রেটের সামনে আরিফ সাক্ষী হিসেবে উপস্থিত হয়। জামান জেড বলে যে, মানে ম্যাজিস্ট্রেট বলতেছে, আরিফের সাক্ষ্যের একটি শব্দ সে বিশ্বাস করে না এবং আরিফ স্বয়ং মিথ্যা সাক্ষ্য প্রদানকারী। উক্ত বক্তব্যের দ্বারা আরিফ হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে এবং জেড কে হত্যা করে। তাহলে এই জায়গায় বলেন তো কি করতে, কি আলোচনা করবেন? 300 ধারার কোন অংশের কত বলেন? আচ্ছা, ওই যে প্রথম ব্যতিক্রমের দ্বিতীয়টা এটা দিয়ে আলোচনা করতে হবে। রুবেল বলেন, রুবেল, আমাদের নায়ক রুবেল বলেন। নায়ক রুবেলের কাছে 5টা মোবাইল থাকে, আপনার কাছে কয়টা থাকে? বলেন। করতে হবে, তার মানে শুনেন নাই। তিনশো ধারার প্রথম ব্যতিক্রমের দ্বিতীয় ব্যতিক্রম আর কি, যে সরকারি কর্মকর্তার ক্ষেত্রে উত্তেজনা কাজ হবে না। এটা ব্যাখ্যা দিবেন, আর পড়লাম না। আচ্ছা, সমস্যা 4-এ আসেন। আরিফ বিথিকার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে, না এটা বিথিকা দেওয়া যাবে না। আরিফ বদরুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বদরুলের তলপেটে লাথি দেয়, ফলে বদরুল তাৎক্ষণিকভাবে মারা যায়। আরিফের কোনো অপরাধ হয়েছে কিনা বলেন? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আপনি যদি বলেন যে তল পেটে লাথি দেওয়া একমাত্র ফলাফল হচ্ছে মৃত্যু, তবু এটা কাজ হবে না। মানে এই এখানে পরিস্থিতিটা বিবেচনা করতে হবে। এই যে কথা কাটাকাটির এক পর্যায়ে, মানে ওইটা আছে কি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, কি বলেন? গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। সো এটা কি হবে না বলেন? খুন হবে না। সো আপনি এটা কি আলোচনা করবেন বলেন? কোনটা আলোচনা করবেন? 300 ব্যতিক্রমের প্রথম অংশ বা ব্যতিক্রমের চতুর্থ, সাডেন গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, ওটাও দেওয়া যায়। আবার সাডেন ফাইট, আকস্মিক কলহ, ওইটাও দেওয়া যায়। বুঝছেন?
সমস্যা 5 দেখেন, 5। কোন একটি আঘাতেই মারা যেতে পারে জামান এমন একটি রোগে ভুগছে, এই দেখেন, থাক থাক, কোন একটি আঘাতেই মারা যেতে পারে জামান একটি এমন রোগে ভুগছে, মানে হালকা আঘাতেই তার মারা যাবে। এরূপ অবস্থায় আরিফ একদিন জামানকে আঘাত করে, ফলে জামানের মৃত্যু ঘটে। যদিও এরূপ একটিমাত্র আঘাত স্বাভাবিক প্রক্রিয়ায় সুস্থ স্বাভাবিক দেহের অধিকারী একজন লোককে মেরে ফেলার জন্য যথেষ্ট ছিল না। জামানের এমন রোগ বিষয়ে অবগত থেকে আরিফ আঘাত করে থাকলে সে কি অপরাধ করেছে? আর উক্ত বিষয়ে রোগ রোগ বিষয়ে অবগত না থেকে আঘাত করলে আরিফ কি অপরাধ করেছে? আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। বিশ্বজিৎ বলেন তো কি হয়েছে এটা? জেনে আঘাত করলে যে খুন হবে, রেফারেন্স দেন, কোন কোন ধারার কোন অংশ? লিখিকা বলেন, কোন কোন অংশ? 300 ধারার প্রথম অংশের দ্বিতীয় অনুচ্ছেদ নাকি? জ্ঞান, জ্ঞান, নলেজ। জ্ঞান বানান করেন দি। জয় ও আকার আর ন। যাক, ভালো, ধন্যবাদ। বলেন তো নাই যে গয় রস্য অন্তে ছয় আকার আর ন। জ্ঞান। দেখেন, আমরা সমস্যা 6-এ আসি। এক্স একটি জোপের আড়ালে জেড আছে বলে জানে। জোপ যার এত পাই কোথায়? দণ্ডবিধিতে। এখন সব জোপ যার কাইটে বিক্রি করে ফেলছে না, বিল্ডিং দিছে। দেখেন, এক্স এই খাগড়াছড়ি এলাকার যে ভাই বোনেরা আছেন, আপনাদের কোথায় ওদিকে বনাঞ্চল ঝোপঝাড় আছে না? আছে স্যার, অনেক আছে। দেখেন, এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানেন, কিন্তু ওই জানে না। এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে জেনে ওয়াই কে উক্ত ঝোপের প্রতি গুলি করার জন্য প্রবৃত্ত করে। যে গুলি করবে সে জানে না যে ওই পাশে আছে, বাট একজন বলতেছে যে তুমি ঝোপের দিকে গুলি করো। ওয়াই এর গুলিতে জেড এর মৃত্যু হয়। তা পেনাল কোড অনুসারে এক্ষেত্রে বর্ণিত অপরাধ চিহ্নিত করে বৈশিষ্ট্য লিখুন। তো আপনাদের এইগুলা যে যে সমস্যাগুলো প্রশ্ন আছে, এইগুলা আজকে এই পর্যন্তই। এগুলা বাসায় বসে পড়বেন। পড়ার পর যদি কোনো সমস্যা থাকে আমাদের বলবেন, আমরা নেক্সট দিন এসে আলোচনা করব। এবং আপনাদের দণ্ডবিধি এই আজকে তো মোটামুটি যা হয়েছে 6 নাম্বার প্রশ্ন শেষ হয়ে গেছে। তো আমাদের দণ্ডবিধি খুব বেশি লাগবে না। আগামীকাল আর তার পরের দিন পড়লে দণ্ডবিধি ইনশাল্লাহ শেষ। আগামীকাল পড়বো আর আগামী পরশু পড়বো, এই 2 দিন পড়লে দণ্ডবিধি শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো সেই প্রস্তুতি নিয়ে আসবেন। আর আগামীকাল ফৌজদারি কার্যবিধির পরীক্ষা, একটু কথা শুনেন। যারা প্রস্তুতি এখনো যদি কমতি থাকে এসে দেখে দেখে লিখবেন। তবে দেখে দেখে লিখলে আমাকে মানে দেখে দেখে লিখলেও আপনি 4 ঘন্টার বেশি লিখবেন না। আর আমি খাতা দেখলে টের পাই যে কে দেখে লিখছেন আর কে না দেখে লিখছেন। বুঝতে পারছেন? তো অ্যাটলিস্ট পরীক্ষা না দেওয়ার চেয়ে দেখে দেওয়াও ভালো, কারণ দেখে দিলেও আপনার পেজ উল্টাইতে হবে যে এই সমস্যাটার সমস্যা সমাধান করতে আমার কোন ধারা লাগবে। তো এজন্য আগামীকাল সকাল 10টায় পরীক্ষা, আর আগামীকাল বিকালে ক্লাস আছে। আর আপনাদের খাতাগুলো আমি খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমার অপারগতার জন্য ক্ষমা প্রার্থী। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।